আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ফিনান্স ও ব্যাংকিংয়ের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের ফিনান্স ও ব্যাংকিংয়ের টাইপ 4-এর গাণিতিক সমস্যাবলীর যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো। দেখো, আমাদের এই যে ষষ্ঠ অধ্যায় মূলধনী আয় ব্যয় প্রাক্কলন, এই অধ্যায় থেকে কিন্তু সবচেয়ে বেশি এমসিকিউ প্রশ্ন আসে আমাদের গাণিতিক সমস্যাবলী থেকে। এই কারণে আমরা এই টাইপে আমরা 54 থেকে 130 অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন আলোচনা করব। আমি একদম পর্বের শুরুতেই বলে রাখছি, আমাদের এই ক্লাসটা অনেক লম্বা একটা ক্লাস হবে। তার কারণ সবগুলো ম্যাথ আমরা যদি বিস্তারিত বুঝে সমাধান করতে চাই তাহলে এই ক্লাসটা আসলে আমাদের অনেক লম্বা করে ক্লাসটা করতে হবে। ওকে, আমরা কথা না বাড়িয়ে চলে যাব। আমাদের 54 ও 55 জন্য একটা উদ্দীপক পড়তে হবে। উদ্দীপকে কি বলেছে আমরা দেখি। আমাদের উদ্দীপকে বলা আছে, জনাব ইফরান তিনি সাইমন কোম্পানির 10 লক্ষ টাকার বন্ড কিনেছেন। উক্ত কোম্পানি 3 বছর মেয়াদি ইয়ামিন নামক একটি প্রকল্পে টাকা বিনিয়োগ করতে আগ্রহী, যার প্রাথমিক বিনিয়োগ 1 কোটি টাকা। প্রকল্পটির আগামী 3 বছরের প্রাক্কলিত মুনাফা যথাক্রমে 36 লক্ষ, 17 লক্ষ, 14 লক্ষ টাকা এবং গড় বিনিয়োগ 50 লক্ষ টাকা। তবে তিয়ানা নামক একটি প্রকল্পে একই অর্থ বিনিয়োগ করা হলে গড় মুনাফার হার কত পার্সেন্ট? 28.30%। আমাকে বলেছে জনাব ইফরান কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হতে পারেন। জনাব ইফরান কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হতে পারেন? তিনি যেহেতু টাকাটা বিনিয়োগ করেছে, দেখো এখানে কি বলেছে, জনাব ইফরান তিনি একজন ব্যক্তি। তিনি কি করেছেন? সাইমন কোম্পানিকে একটা প্রতিষ্ঠানের নাম, তাই না? একটা প্রতিষ্ঠানের নাম। একটি কোম্পানির 10 লক্ষ টাকার বন্ড কিনেছেন। তার মানে কি তিনি মূলত টাকাটা বিনিয়োগ করেছেন বন্ডে, তাই না? দেখো, বন্ডে বা ডিবেঞ্চারে আমরা যদি টাকা বিনিয়োগ করি, এই ক্ষেত্রে আমাদের সুদের হারের ঝুঁকিটা সবচেয়ে বেশি থাকে। সুদের হারের ঝুঁকি আমাদেরকে কি বলে? সুদের হারের ঝুঁকি বলে যদি আমাদের বিনিয়োগের মূল্য বৃদ্ধি পায় তাহলে আমাদের সুদের হার কমে যায়, যদি আমাদের বিনিয়োগের মূল্য কমে যায় তাহলে আমাদের সুদের হার বেড়ে যায়, তাই না? তো এই জিনিসটা কিন্তু বন্ড, ডিবেঞ্চার এগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়। তো জনাব ইফরান তিনি যেহেতু টাকাটা বন্ডে বিনিয়োগ করেছেন, এই কারণে তিনি যে ঝুঁকির সম্মুখীন হয়েছেন সেটা হচ্ছে কি সুদ হারের ঝুঁকি। আচ্ছা, এরপর দেখো, উক্ত কোম্পানি বলতে ওই সাইমন কোম্পানি 3 বছর মেয়াদি ইয়ামিন নামক একটি প্রকল্পে, অর্থাৎ এই ইয়ামিন একটা কি প্রজেক্টের নাম, তাই না? একটা প্রকল্পের নাম, বিনিয়োগ করতে আগ্রহী, যার প্রাথমিক বিনিয়োগ 1 কোটি টাকা। আচ্ছা, নিচে কি বলেছে? সাইমন কোম্পানির জন্য ইয়ামিন প্রকল্প গ্রহণ করা উচিত, তার কারণ। আচ্ছা, ইয়ামিন প্রকল্পে কি ছিল ভাইয়া? ইয়ামিন প্রকল্পে গড় বিনিয়োগ ছিল হচ্ছে আমাদের 1 কোটি। প্রকল্প থেকে আগামী 3 বছরের নিট মুনাফা পাওয়া যাবে যথাক্রমে 36 লক্ষ, 17 লক্ষ ও 14 লক্ষ টাকা। গড় বিনিয়োগ কত টাকা? গড় বিনিয়োগ হচ্ছে 50 লক্ষ টাকা। আরও একটা প্রকল্প ছিল তিয়ানা প্রকল্প, ওইটারও মেয়াদ 3 বছর, ওইটার মুনাফার হার হচ্ছে 28.30%। সোজা কথা তোমাদেরকে আমি বলি, আমার এখন সিদ্ধান্ত নেওয়া উচিত আমি কি তিয়ানা প্রকল্পে টাকা বিনিয়োগ করব নাকি ইয়ামিন প্রকল্পে টাকাটা বিনিয়োগ করব। এখন সিদ্ধান্তটা আমি নিব কিভাবে? সিদ্ধান্তটা নিতে হবে, যেহেতু আমার এই তিয়ানা প্রকল্পের গড় মুনাফার হার পদ্ধতি আমি জানি। গড় মুনাফার হার কত এটা আমি জানি। ARR, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যানুয়াল রেট অফ রিটার্ন, এটা আমরা জানি। তো আমাদেরকে এখন কি করা লাগবে? আমাদেরকে এখন একটু কষ্ট করে আমাদেরকে এই জায়গাতে ইয়ামিন প্রকল্পেরও গড় মুনাফার হার বের করতে হবে। ইয়ামিন প্রকল্পেরও কি করতে হবে? গড় মুনাফার হার বের করতে হবে। ভাই আমরা সবাই জানি গড় মুনাফার হার এটা বের করার সূত্রটা কি ভাইয়া? গড় মুনাফার হার যেটাকে আমরা সংক্ষেপে বলি ARR, এটা বের করার সূত্র হচ্ছে গড় নিট মুনাফা
ডিভাইড বাই গড় গড় বিনিয়োগ ডিভাইড বাই গড় বিনিয়োগ ইন্টু 100, তাই না? আচ্ছা, তাইলে আমরা একটু যদি এই প্রশ্নে দেখি, আমাদের দেখো গড় বিনিয়োগ আমরা জানি প্রকল্পটির গড় বিনিয়োগ 50 লক্ষ টাকা। কত টাকা ভাইয়া? বিনিয়োগ 50 লক্ষ টাকা। তাহলে আমরা 50 লক্ষ টাকা আগে লিখি, গড় বিনিয়োগ যেহেতু জানি লিখে নিই। 50 লক্ষ মানে কি? 50 লিখে 5টা শূন্য, 1 2 3 4 5, 50 লক্ষ। ওকে, এখন আমি যেই জিনিসটা জানি না সেটা হচ্ছে গড় নিট মুনাফা। গড় নিট মুনাফা বের করারও একটা সূত্র আছে ভাইয়া। সূত্রটা কি জানো? গড় নিট মুনাফা এটা বের করার সূত্র কি? গড় নিট মুনাফা এটা বের করার সূত্র হচ্ছে সব বছরের মুনাফার সমষ্টিকে যোগ করব, যোগ করে বছর সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে এখানে মুনাফা ছিল 36 লক্ষ 17 লক্ষ 14 লক্ষ, 36 17 14, 36 17 14 ভাগ করব 3 দিয়ে, তাই না? তাহলে আমরা এই জায়গায় দেখি 36 লক্ষ, তারপর হচ্ছে 17 লক্ষ যোগ 14 লক্ষ ভাগ করব 3 দিয়ে। তাহলে এই জায়গায় আসবে কত? আসবে হচ্ছে, আচ্ছা লক্ষ দিয়েছিল, তাহলে আমরা পুরো অ্যামাউন্টটাই তুলি। হ্যাঁ, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, প্রথমে কত ছিল? 36 লক্ষ। তাহলে 36 লিখে 1 2 3 4 5 যোগ 17 লক্ষ, 1 2 3 4 5, 17 লক্ষ যোগ 36 লক্ষ 17 লক্ষ আর 14 লক্ষ ছিল। হ্যাঁ, তাহলে এরপরে হচ্ছে 14 লক্ষ, 1 2 3 4 5 ভাগ করব কত দিয়ে? 3 দিয়ে ভাগ করে দেব, তাই না? তাহলে দেখো তো ভাইয়া, 1 2 3 4 5, 36 লক্ষ যোগ 2 3 4 5, 17 লক্ষ যোগ 1 2 3 4 5, 14 লক্ষ। এটাকে ভাগ করে দিব 3 দিয়ে। তাহলে এখানে আমার আসবে কত? এখানে আমার আসবে হচ্ছে 22 লক্ষ 33,333 টাকা, 33 টাকা, তাই না? তাহলে দেখো এই যে অ্যামাউন্ট আমার আসলো, এটা হচ্ছে আমার গড় নিট মুনাফা, তাই না? কত? 22 লক্ষ 33,333। এটাকে আমরা ভাগ করে দেব কত দিয়ে? 1 2 3 4 5 6, 50 লক্ষ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে দিব। গুণ করার পরে তাহলে আমার এখানে আসলো কত? আসলো হচ্ছে 44.66%, 44.66%। তাহলে এইখানে তুমি একটু খেয়াল করে দেখো, আমার যে 2টা প্রকল্প ছিল ভাইয়া, এর মধ্যে আমার ইয়ামিন নামক প্রকল্পে গড় মুনাফার হার পদ্ধতি হচ্ছে 44.66%, 44.66%। আর আরেকটা প্রকল্প কি ছিল লাস্টে? তিয়ানা প্রকল্প কত? 28, তাই না? তাহলে গড় মুনাফার হার পদ্ধতির ক্ষেত্রে আমার যেই প্রকল্পে মুনাফার হার বেশি, আমার জন্য ওই প্রকল্পটা ভালো, ওই প্রকল্পটা আমার জন্য গ্রহণযোগ্য হবে, তাই না? তাহলে দেখো ইয়ামিন প্রকল্পের গড় মুনাফার হার বেশি। আমরা অপশনগুলো এখন একটু দেখব। ইয়ামিন প্রকল্পের গড় মুনাফার হার বেশি, হ্যাঁ, অলমোস্ট 44% গড় মুনাফা হচ্ছে ওইখান থেকে। তারপরে আমাকে বলেছে হচ্ছে তিয়ানা প্রকল্পের মুনাফার হার কম, হ্যাঁ এটাও সত্য। ইয়ামিন প্রকল্পের গড় নিট মুনাফা 34%, এই কথাটা আসলে সত্য না। এই কথা সত্য না কেন? কারণ আমরা মাত্র বের করে দেখলাম 44% আসে, তাই না? 44.66 আসে। তাহলে এই কথাটা সত্য না। সত্য তাহলে কি? 1 আর 2। তাহলে উত্তর কি হবে? 55-র উত্তর হচ্ছে ক। 55-র উত্তর কত? 55-র উত্তর হচ্ছে ক, তাই না? আচ্ছা, এর পরের প্রশ্নটায় আমরা চলে যাব। এর পরের প্রশ্ন কত? 56 এবং 57-র জন্য একটা উদ্দীপক আছে, উদ্দীপকটা একটু পড়ি আমরা। বলা আছে একজন বিনিয়োগকারী গত 3 বছরের মুনাফার হার যথাক্রমে 13,45,000, 12,80,000, 9,75,000 টাকা এবং প্রাথমিক বিনিয়োগ কত? প্রাথমিক বিনিয়োগ 1 কোটি টাকা। বলছে বিনিয়োগকারীর গড় মুনাফা কত? দেখো, একটা হচ্ছে গড় মুনাফার হার কত, একটা হচ্ছে গড় মুনাফার হার কত, আর একটা হচ্ছে গড় মুনাফা কত। গড় মুনাফার জন্য আমরা এই টাকার অঙ্কের সাথে এই টাকা যোগ করব, এটার সাথে এটা যোগ করে 3 দিয়ে ভাগ করে দিব। তাইলে 13,45,000 যোগ 12,80,000 যোগ 9,75,000,
9,75,000 যোগ করে 3 দিয়ে ভাগ করে দিব। এই যোগ করে 3 দিয়ে ভাগ করলে কত আসে? 1 মিনিট। এই বিনিয়োগকারীর গড় মুনাফা কত, তাই না? গড় মুনাফা তাহলে হচ্ছে 13,45,000 যোগ 12,80,000 যোগ 9,75,000। তাহলে দেখো আমরা যদি এই তিনটা যোগ করে দিই তাহলে আমাদের এখানে আসে হচ্ছে অলমোস্ট 1 2 3 4 5 36 লক্ষ। এটাকে 3 দিয়ে ভাগ করলে আমার আসবে কত? 1 2 3 4 5 12 লক্ষ টাকা। তাহলে আমাদের উত্তর কত? উত্তর হচ্ছে 12 লক্ষ টাকা। এটা হচ্ছে আমাদের গড় বিনিয়োগের পরিমাণ, তাই না? গড় বিনিয়োগের পরিমাণ। এখন 57তে কি বলছে আমি জানি না। 57তে খুব সম্ভবত বলছে যে গড় মুনাফার হার পদ্ধতি নির্ণয় করো, তাই না? এই 57তে কি বলছে? বলছে খুব সম্ভবত, আমি জানি না কি বলছে, জাস্ট আমি যে থেকে বের করে নিব গড় মুনাফার হার পদ্ধতি নির্ণয় করো, তাই না? আচ্ছা, আমরা এই জায়গা থেকে গড় মুনাফার হার পদ্ধতিটা বের করেই যাই, লাগুক আর না লাগুক আমাদের। আমরা গড় বিনিয়োগ জানি, আমরা গড় মুনাফার হার পদ্ধতি ARR এটা বের করার সূত্র হচ্ছে, আমাদের গড় নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইন্টু 100। আচ্ছা, গড় নিট মুনাফা মাত্র আমি বের করছি 12 লাখ। 1 2 3 4 5। গড় বিনিয়োগ দেখো, প্রাথমিক বিনিয়োগ দেওয়া আছে 1 কোটি, এটাকে 2 দিয়ে ভাগ করব। 1 কোটিকে 2 দিয়ে ভাগ করলে 50 লক্ষ টাকা। 50 লিখে 1 2 3 4 5 ইন্টু 100। এখন এটাকে যদি আমরা ভাগ করি তাহলে দেখো ভাইয়া কত আসে? দেখো আমাদের 12 লাখ। 1 2 3 4 5 এটাকে ভাগ করব হচ্ছে 1 2 3 4 5 6 ভাগ করলে এখানে আসে 24 ইন্টু 100। হ্যাঁ, 24% আসে। আচ্ছা, এখানে আমার গড় মুনাফার হার আসে কত? 24%। আমরা এখন গিয়ে দেখবো আমার কাছে আসলে কি চাইছিল। আমরা গিয়ে এখন দেখবো। হ্যাঁ দেখো, আমার কাছে চাইছে কি, এই দেখো বিনিয়োগকারীর গড় মুনাফার হার কত। এই 57তে কি চাইছে? বিনিয়োগকারীর গড় মুনাফার হার কত। আমাদের গড় মুনাফার হার বেরিয়েছে কত পার্সেন্ট ভাইয়া? গড় মুনাফার হার আমরা নিজেরাই বের করছি 24%, তাই না? তাহলে আমাদের 57 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? 57 নম্বর প্রশ্নের উত্তর হবে 24%। আচ্ছা, নিট মুনাফাকে বছরের সংখ্যা দ্বারা ভাগ করলে কোনটি পাওয়া যায়? নিট মুনাফা যেটা বের হবে ওইটাকে আমি বছরের সংখ্যা দ্বারা ভাগ করব। মনে করো আমার এক বছরে নিট মুনাফা বেরিয়েছে 10 টাকা, আরেক বছরে বেরিয়েছে 12 টাকা, আরেক বছরে বেরিয়েছে মনে করো 8 টাকা। মনে করো আরেক বছরে বেরিয়েছে 8 টাকা, তাহলে যোগ করো 20, আর এটারে ভাগ করবো বছর সংখ্যা দিয়ে, তাহলে হচ্ছে 30 ডিভাইডেড বাই 3 সমান 10। এই 10 টাকা হচ্ছে গড় মুনাফা, তাই না? তাহলে আমরা যখন নিট মুনাফাকে বছর সংখ্যা দ্বারা ভাগ করি তখন যেই অ্যামাউন্টটা আমাদের আসে ওইটা কি আসে? গড় মুনাফা, তাই না? আচ্ছা, এরপরে দেখি কি বলা আছে। এন প্রকল্প, ভাই খেয়াল করো, এন প্রকল্প 100 লক্ষ টাকা। আচ্ছা, 100 লক্ষ বলতে আমরা এখানে বলতে পারতাম 1 কোটি। হ্যাঁ, 100 লক্ষতে কি হয়? 1 কোটি টাকা। ওকে, ওরা যেভাবে লিখছে আমরা ওইভাবেই পড়বো। হ্যাঁ, আচ্ছা, এন প্রকল্পে 100 লক্ষ টাকা বিনিয়োগের 3 বছরের আয় যথাক্রমে 20 লক্ষ, 80 লক্ষ ও 40 লক্ষ টাকা হলে পেব্যাক সময় কত বছর? আচ্ছা, আমাদের একটু অঙ্ক করতে হবে, এখানে একটু মোটামুটি বড় একটা অঙ্ক করতে হবে। পেব্যাক সময়, যেটাকে আমরা বলি পিবিপি, এটা আসলে নির্দেশ করে আমি আমার বিনিয়োগকৃত টাকা ঠিক কতটুকু সময়ের মধ্যে ফেরত পাবো, এটার একটা সময়কালকে নির্দেশ করে। একজন বিনিয়োগকারী তার বিনিয়োগকৃত টাকাটা ঠিক কত সময়ের মধ্যে ফেরত পাবে, এই জিনিসটা নির্ণয় করাকে আমরা বলি পেব্যাক সময় পদ্ধতি। পেব্যাক সময় পদ্ধতি নির্ণয় করার পদ্ধতি দুইটা। যদি আমার প্রতি বছর নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ সমান হয় তখন একটা পদ্ধতি, আর যদি এরকম অসমান হয়, দেখো 20, তারপরে হচ্ছে 80, তারপরে হচ্ছে 40, তখন হচ্ছে একটা পদ্ধতি, তাই না? তো আমি একটা অঙ্ক একটু তোমাদের সুন্দরভাবে দেখাই, এরপরের অঙ্কগুলো হয়তো বা শর্টকাটে করে যাইতে পারি। আমাদের যখনই বলবে পেব্যাক সময় পদ্ধতি করতে আমাদেরকে একটা ছক করতে হবে। ছকের মধ্যে ঘর হবে হচ্ছে, এই একটা ছক করতে হবে, একটা ছক করে নিলাম। ছকের মধ্যে ঘর হবে হচ্ছে আমার বছর,
বছর বছর, তারপর হচ্ছে আয়ের হার, এরপর হচ্ছে ক্রমযোজিত আয়ের হার বা নগদ প্রবাহ, এরপর হচ্ছে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ, তাই না? ওকে, নিচের দিকে ঘর হবে হচ্ছে আমার যত বছরের অঙ্ক তার থেকে একটা বেশি, 3 বছরের অঙ্ক, তাহলে আমরা 4টা ঘর কাটবো, 1 1 2 3 4। ওকে, খেয়াল করে দেখো ভাই এখানে কি হবে, বছর বছর নগদ আন্তঃপ্রবাহ, নগদ আন্তঃপ্রবাহ, তারপরে হচ্ছে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। আচ্ছা, 0 থেকে লিখব 2 3। নগদ আন্তঃপ্রবাহ প্রথম বছর ছিল 1 লক্ষ, তাহলে এটা 1 লক্ষই থাকবে। এরপরে দেখো প্রথম বছরে আমি টাকা পাইছি কত, প্রথম বছরে টাকা পাইছি আমি 20 লাখ, তারপরে 80 লাখ, তারপরে হচ্ছে 40 লাখ, তাই না? এই প্রথম বছরে টাকা পাইছি কত, 20 লক্ষ, তারপরে 80 লক্ষ, তারপরে 40 লক্ষ। 20 নগদ আন্তঃপ্রবাহে গিয়ে লিখবো 20 লক্ষ, তারপরে 80 লক্ষ, তারপরে 44 লক্ষ, এরপর হচ্ছে 40 লক্ষ। ঠিক লিখছি তো আমরা নাকি? হ্যাঁ, 20 80 40, ঠিক আছে। ওকে, এখন দেখো ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ কিভাবে বের করে, আমরা যেভাবে ইয়াটা করতাম ওইটাকে কি বলে, আমরা যেভাবে হচ্ছে ওই ক্রমযোজিত গণসংখ্যা বের করে একইভাবে প্রথমে যে নাম্বারটা ছিল ওইটা যেরকম আছে ওই রকমই বসে যাবে। এরপরটা যদি এটার সাথে এটা যোগ করে লিখলে -80,000, এটার সাথে এটা লিখলে 0, তারপরে এটার সাথে এটা লিখলে 40, তাই না? তার মানে এই যে দেখো আমার যেহেতু 1 নম্বর বছরের মধ্যে আমি টাকা পেয়ে গেছি কত, 1 নম্বর বছরের মধ্যে আমরা টাকাটা পেয়ে গেছি বলা যায়, তাই না? তাইলে আমার এখানে কই গেল, হ্যাঁ আমার এখানে হচ্ছে 49 নম্বর প্রশ্নে কি বলা আছে যে আমার নগদ আন্তঃপ্রবাহ কত, আমার নগদ আন্তঃপ্রবাহ হচ্ছে এখানে 2 বছর। কিভাবে 2 বছর, এই যে দেখো 2 বছরের মাথায় আমার ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহটা 0 হয়ে গেছে। আমার যেই বছরে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহটা 0 হবে ওই বছরই আমার জন্য পেব্যাক সময়। যদি 0 না হইতো তখন আবার ভিন্ন পদ্ধতি ছিল, বাট 0 যেহেতু হয়েছে এটাই কি আমাদের জন্য উত্তর হবে, তাই না? এটাই কি আমাদের জন্য উত্তর হয়ে যাবে। তাহলে আমরা চলে যাই। ওকে, তাহলে আমাদের উত্তর কত, উত্তর হচ্ছে 2 বছর। উত্তর কত বছর, 2 বছর। দেখি 60 নম্বর প্রশ্নে কি বলা আছে আমাদেরকে। 60 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে একটি প্রকল্পের প্রারম্ভিক বিনিয়োগ যদি 9,90,000 টাকা হয় তাহলে ওই প্রকল্পের গড় বিনিয়োগ কত। গড় বিনিয়োগ হচ্ছে 45,000 টাকা। কেন, আমাদের গড় বিনিয়োগ এটা বের করার সূত্র হচ্ছে বিনিয়োগ ডিভাইড বাই 2। বিনিয়োগকে আমি যদি 2 দিয়ে ভাগ করে দেই তাহলে আমার কি বেড়ে যাবে, আমার গড় বিনিয়োগ বেড়ে যাবে। তাহলে উত্তর কত, উত্তর হচ্ছে 45,000। 61তে বলা আছে একটি প্রকল্পে 80,000 টাকা 5 বছরের জন্য বিনিয়োগ করলে প্রকল্পের বার্ষিক অবচয়ের পরিমাণ কত। প্রকল্পের বার্ষিক অবচয়ের পরিমাণ কত, তাই না? বার্ষিক অবচয়ের পরিমাণ হচ্ছে 16,000 টাকা। কিভাবে, অবচয় বা ডেপ্রিসিয়েশন, ভাইয়া অবচয় বা ডেপ্রিসিয়েশন এটা বের করার সূত্র হচ্ছে বিনিয়োগ মাইনাস অবশিষ্ট মূল্য ডিভাইডেড বাই মেয়াদ বা আয়ুষ্কাল, যেটা ইচ্ছা সেটা বলো না কেন সেটাই। তাহলে দেখো বিনিয়োগ কত টাকা দেওয়া আছে, ভাইয়া বিনিয়োগ দেওয়া আছে আমার এখানে 80,000 টাকা। কোনো ধরনের কোনো অবশিষ্ট মূল্য দেওয়া নাই, এই জায়গায় ভাগ করবো 5 দিয়ে, 5টে হচ্ছে 80-র মধ্যে 16 বার যায়, তাহলে হচ্ছে 16,000 টাকা। 16,000 টাকা। তাহলে উত্তর কত ভাইয়া, উত্তর হচ্ছে এখানে 16,000 টাকা, তাই না? আচ্ছা, এরপরে চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 62 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখব। বলা আছে রবি তার সেলুনের জন্য 30,000 টাকা দিয়ে একটি হুইল চেয়ার কিনেছেন। আগামী 7 বছর তার ব্যবসায় হতে নগদ আন্তঃপ্রবাহ হবে 5,000 টাকা। এক্ষেত্রে তার পেব্যাক সময় কত। দেখো এই জায়গায় পেব্যাক সময় পিবিপি, পেব্যাক পিরিয়ডের ক্ষেত্রে আমাকে সবার প্রথমে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রতি বছর নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ এটা কি সমান দেওয়া আছে নাকি অসমান দেওয়া আছে। প্রতি বছর নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ যদি সমান দেওয়া থাকে তাইলে আমরা একটা পদ্ধতিতে অঙ্ক করব,
আর যদি অসমান দেওয়া থাকে তাহলে আমরা আরেকটা পদ্ধতিতে অঙ্ক করব। এখানে বলছে 7 বছর, প্রতি বছরই সে কত টাকা করে পাইতেছে? 5,000 টাকা করে পাইতেছে। তাহলে এই ক্ষেত্রে নগদ আন্তঃপ্রবাহের পরিমাণটা সমান, এবং নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ যদি সমান হয় সেক্ষেত্রে নিয়ম হচ্ছে বিনিয়োগ ডিভাইডেড বাই বার্ষিক নগদ প্রবাহ। ওকে, তাহলে বিনিয়োগ দেওয়া আছে কত টাকা? বিনিয়োগ দেওয়া আছে আমার এখানে 30,000 টাকা। আর আন্তঃপ্রবাহ কত? আন্তঃপ্রবাহ দেওয়া আছে 5,000 টাকা। তাহলে কাটাকাটি করে দাও ভাইয়া। এই 5 রে এখানে কাটলে 30টা কাটলে 6, আর 3 0 3 0 কাটাকাটি, তাহলে 6 বছর। 6 বছর উত্তর কী হবে? তাহলে উত্তর হচ্ছে আমাদের 6 বছর। অর্থাৎ সে যদি 30,000 টাকা দিয়ে হুইল চেয়ার কিনে, এটা যদি আগামী 7 বছরে প্রতি বছর যদি সে কত টাকা করে পায়? 5,000 টাকা করে পায়, তাহলে 6 বছরের মধ্যেই তার বিনিয়োগকৃত টাকা পুরোটাই উঠে যাবে, তাই না? এরপরে দেখো আমাদের 63 এবং 64 নম্বর প্রশ্নের জন্য নিচের উদ্দীপকটা একটু পড়তে হবে। বলা আছে শফিক সাহেব 50,000 টাকা দিয়ে একটি মেশিন কিনতে চান যার আয়ুষ্কাল হচ্ছে 4 বছর। তিনি 4 বছরে যথাক্রমে 8,000, 7,000 ও 9,000 টাকা নিট মুনাফা প্রত্যাশা করেন। বলা আছে মেশিনটির বার্ষিক অবচয় কত? ভাইয়া, অবচয় বা ডেপ্রিসিয়েশন এটা বের করার আমাদের আলাদা একটা সূত্র আছে। সূত্র কি? অবচয় হচ্ছে বিনিয়োগ, অবচয়ের সূত্র হচ্ছে বিনিয়োগ মাইনাস অবশিষ্ট মূল্য বা ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল বা মেয়াদ। এই আয়ুষ্কাল বা মেয়াদ, তাই না? আচ্ছা, আমাদের এই প্রকল্পে আমরা বিনিয়োগ করছি কত? 50,000 টাকা, তাই না? ওকে, 50,000। কয় বছর মেয়াদ? 4 বছর মেয়াদ। 4 বছর মেয়াদ। তাহলে প্রতি বছরে অবচয় আসবে কত টাকা করে? আমরা দেখি তো। 50,000 ডিভাইড বাই 4 আসবে 12,500 টাকা করে। তাহলে উত্তর হচ্ছে খ, 12,500 টাকা। দেখো 64 নম্বর প্রশ্নে বলেছে শফিকের গড় মুনাফার হার কত হবে, তাই না? আচ্ছা, উদ্দীপকে দেখো বলা আছে শফিক সাহেব তিনি হচ্ছে 50,000 টাকা দিয়ে একটি মেশিন কিনতে চান, তার আয়ুষ্কাল হচ্ছে 4 বছর, তাই না? আচ্ছা, আয়ুষ্কাল কত বছর ছিল? 4 বছর। 4 বছর, হ্যাঁ 4 বছর ছিল। 4 বছর, 4 বছর যথাক্রমে 8,000, 7,000, 9,000 ও 12,000 টাকা নিট মুনাফা প্রত্যাশা করেন, তাই না? আমাদের গড় মুনাফার হার এটা বের করার সূত্র হচ্ছে গড় নিট মুনাফা ডিভাইড বাই গড় বিনিয়োগ, তাই না? তাহলে আমরা যদি এখানে সবার আগে গড় নিট মুনাফা বের করতে চাই, গড় নিট মুনাফা এটা বের করব কিভাবে ভাইয়া? এটা বের করার জন্য আমাকে সবার প্রথমে যেটা করতে হবে 8,000 যোগ 7,000 যোগ 9,000 যোগ 12,000, এগুলো সব যোগ করতে হবে। যোগ করে আমরা ভাগ করব কত দিয়ে? 4 বছর 4 দিয়ে ভাগ করব। তাহলে আমরা যেটা করি 7,000, সরি হ্যাঁ আগে 8,000 ছিল, 8,000 যোগ 7,000 যোগ 9,000 যোগ 9,000 যোগ 12,000 ভাগ 4, তাইলে আসে কত? আমার এখানে আসে হচ্ছে তাহলে 9,000 টাকা। কত আসে ভাইয়া? 9,000 টাকা। এরপরে আমার লাগবে হচ্ছে গড় বিনিয়োগ। গড় বিনিয়োগ বের করার সূত্র হচ্ছে বিনিয়োগ ডিভাইড বাই 2। বিনিয়োগ হচ্ছে 50,000 ডিভাইড বাই 2, তাহলে হচ্ছে 25,000 টাকা। এখন যদি আমরা মান বসাইতে চাই, আমরা সবাই জানি এ আর আর সূত্র হচ্ছে গড় নিট মুনাফা, গড় নিট মুনাফা ডিভাইড বাই গড় বিনিয়োগ ইন্টু 100। গড় নিট মুনাফা দেওয়া আছে কত টাকা ভাইয়া? গড় নিট মুনাফা হচ্ছে আমার 9,000 টাকা। আর গড় বিনিয়োগ কত? গড় বিনিয়োগ 25,000 টাকা। ওকে, তাহলে 9,000 ডিভাইডেড বাই 25,000 করলে আসবে ইন্টু 100, আসবে হচ্ছে 36%। তাহলে 36% কই আছে ভাইয়া? আছে হচ্ছে গ নাম্বারে। তাহলে আমাদের উত্তরটা কি? উত্তর হচ্ছে গ। এরপরে ভাইয়া চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 65। 65তে বলেছে
মূলধন বাজেটিং এর পদ্ধতিগুলোর কাজ কি, মূলধন বাজেটিং এর যে পদ্ধতিগুলো আছে এই পদ্ধতিগুলোর কাজ কি, তাই না? 65 নম্বর প্রশ্ন, মূলধন বাজেটিং এর পদ্ধতিগুলোর কাজ কি? কাজ হচ্ছে লাভজনক প্রকল্প নির্বাচন করা। কি কাজ ভাইয়া? লাভজনক প্রকল্প নির্বাচন করা। 66 ও 67-তে যাব আমরা। এখানে একটা ম্যাথ আছে, আমরা একটা ম্যাথ সলভ করব। বলা আছে জনাব নাজমুল একজন বিনিয়োগকারী, তার বিগত 3 বছরের মুনাফা যথাক্রমে 12,82,000, 16,30,000, 9,88,000 টাকা। তার প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 1 কোটি টাকা, তাই না? আচ্ছা, এখন আমার কাছে তারা জানতে চেয়েছে যে গড় মুনাফা কত, গড় মুনাফা কত, তাই না? তাহলে গড় মুনাফা এটা বের করার জন্য আমার কি করা লাগবে? এগুলো সব যোগ করতে হবে, যোগ করে আমরা ভাগ করে দিব, তাই না? তাহলে 12,82,000, 12,1,2,3,82,000 যোগ 16,30,000 যোগ 9,88,000, 3 বছরই ছিল, হ্যাঁ 3 বছর, 9,88,000। এটাকে ভাগ করব আমি 3 দিয়ে, তাই না? আচ্ছা, 3 দিয়ে ভাগ করি ভাইয়া। 12,82,000 যোগ 16,30,000 যোগ 9,88,000 ভাগ 3। তাহলে এখানে কত আসে ভাইয়া? আসে হচ্ছে 13 লক্ষ। 1 2 3 4 5, 13 লক্ষ টাকা। তাহলে গড় মুনাফার হার কত? গড় মুনাফা কত? গড় মুনাফা হচ্ছে 13,000 টাকা। আচ্ছা, আমাকে বলছে জনাব নাজমুল হাসানের গড় মুনাফার হার কত, তাই না? আমাদের গড় মুনাফার হার এটা বের করার সূত্র হচ্ছে গড় নিট মুনাফা ডিভাইড বাই গড় বিনিয়োগ ইনটু 100। আচ্ছা, তাহলে আমাদের গড় মুনাফা আমরা বের করছি কত টাকা ভাইয়া? গড় মুনাফা আমরা এখানে বের করলাম 13 লক্ষ। তাহলে আমরা এখানে লিখি 1 2 3 4 5। গড় বিনিয়োগ বের করার সূত্র হচ্ছে বিনিয়োগ ডিভাইড বাই 2। আমার প্রশ্নে প্রাথমিক বিনিয়োগ বলা আছে 1 কোটি। 1 কোটিকে 2 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 1 2 3 4 5 6, 50 লক্ষ ইন্টু 100। ওকে, তাইলে আমরা এখন এখানে 1 2 3 4 5 13 লক্ষ ডিভাইড বাই 1 2 3 4 5 6, 50 লক্ষ ইন্টু 100 করলে আমাদের আসে হচ্ছে 26%। কত পার্সেন্ট? 26%। তাহলে আমাদের উত্তর কত হবে? উত্তর হচ্ছে 26%। ওকে, এরপরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 68 নম্বর প্রশ্নে দেখি কি বলা আছে। 68 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে জনাব অলি একটি প্রকল্পে কত টাকা? একটি প্রকল্পে 3 লক্ষ টাকা বিনিয়োগ করেন। প্রকল্পটির মেয়াদ 10 বছর। প্রতি বছর প্রকল্প থেকে 75,000 টাকা আয় প্রত্যাশা করেন। প্রকল্পটির পেব্যাক সময় কত? দেখো, প্রতি বছর যেহেতু সে 75,000 টাকা করে পায়, তার মানে আমরা ধরে নিচ্ছি এখানে এই প্রকল্পের প্রতি বছর নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ সমান। ওকে, যদি প্রতি বছর নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ সমান হয় সেক্ষেত্রে পেব্যাক পিরিয়ড এটা বের করার সূত্র হচ্ছে বিনিয়োগ ডিভাইডেড বাই বার্ষিক নগদ প্রবাহ। ওকে, বিনিয়োগ দেওয়া আছে ভাইয়া কত টাকা? বিনিয়োগ দেওয়া আছে হচ্ছে আমার এখানে 3 লক্ষ টাকা। 1 2 3 4 5। বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ কত? 75,000। 1 2 3 75,000। ওকে, 1 2 3 4 5 3 লক্ষ ডিভাইডেড বাই 1 2 3 75,000 সমান সমান 4 বছর। তাহলে ভাই আমার এখানে পেব্যাক সময় কত? 4 বছর। অর্থাৎ তিনি যদি কোনো একটা প্রকল্পে 3 লক্ষ টাকা বিনিয়োগ করেন এবং ওই বিনিয়োগ ক্ষেত্র থেকে সে যদি প্রতি বছর 75,000 টাকা করে রিটার্ন পান, তাহলে 4 বছরের মধ্যেই আশা করা যাচ্ছে তার বিনিয়োগকৃত টাকাটা তার কাছে ফেরত চলে আসবে। ওকে, এরপরে তাহলে আমরা যাব 68 নম্বর প্রশ্নের পরে। প্রশ্ন নাম্বার 69 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। হ্যাঁ, 69 নম্বর প্রশ্ন। 69 নম্বর প্রশ্নে বলেছে যে রাকিন 1 লক্ষ টাকা বিনিয়োগ করে 5 বছরে 25,000, 45,000,
50,000, 40,000 ও 35,000 টাকা পাবার আশা করছেন। রাজীবের পেব্যাক সময় কত? ভাইয়া দেখো এখানে কিন্তু তার প্রতি বছর নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ সমান না, অসমান দেওয়া আছে। কি দেওয়া আছে? অসমান দেওয়া আছে। যদি প্রতি বছর নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ অসমান দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমাদের পেব্যাক সময় করতে গেলে আমাদেরকে একটা ছক কাটতে হয়, তাই না? সেই ছকটা আমাদের কয় বছরের অঙ্ক ছিল? অঙ্কটা ছিল কয় বছরের? অঙ্কটা ছিল হচ্ছে আমাদের 1 লক্ষ টাকা 5 বছরের জন্য। তাহলে 5 বছরের অঙ্ক ছিল। তাহলে আমাদের টাকার ঘর হবে 5টা। টাকার ঘর হবে কয়টা? 5টা, তাই না? ওকে, তাহলে আমরা এই ঘরটা আরেকবার একটু কেটে তোমাদেরকে দেখাই। ছকটা আমরা একটু কাটি, যেহেতু আমাদের 5 বছরের অঙ্ক, তো আমাদের মোটামুটি একটু বড় ছকই দরকার, কারণ 5 বছরের জিনিসপত্র সব কিছু লেখা লাগবে। আমাদের এইখানে ঘর হবে হচ্ছে প্রথমে 3টা। ঘর হবে হচ্ছে প্রথমে 3টা। একটা ঘর হচ্ছে আমাদের বছরের জন্য, বছর। তারপরে একটা ঘর হচ্ছে আমাদের নগদ প্রবাহের জন্য। এরপর একটা ঘর হচ্ছে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহের জন্য। তাহলে প্রথম ঘরটা আমরা কাটি, বছর। তারপরে হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ, তারপরে হচ্ছে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ, ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। আচ্ছা, এরপরে নিচের দিকে ঘর কয়টা হবে ভাইয়া? নিচের দিকে ঘর হবে হচ্ছে যত বছরের অঙ্ক তার থেকে একটা বেশি। আমাদের অঙ্ক যেহেতু 5 বছরের, তাহলে আমরা ঘর কাটবো কয়টা? ঘর কাটবো হচ্ছে 6টা। তাহলে আমরা ঘরগুলা কাটি। ওকে, 1, 2, 3, 4, 5, 6। হ্যাঁ, আমরা এখানে 0 বছর থেকে লিখব। 1, 0, 1, 2, 3, 4, 5। প্রাথমিক বিনিয়োগ ছিল 1 লক্ষ টাকা মাইনাস 1, 2, 3, 4, 5। এতটুকু পর্যন্ত বলা যায় যে আমাদেরকে একদম মুখস্থই লিখে ফেলতে হবে। এরপরে গিয়ে আমরা দেখি যে আমরা যে বিনিয়োগটা ফেরত পাইছি, কত করে পাইছি? 25,000, 45,000, 50,000। প্রথমে কত? 25,000, তারপরে হচ্ছে কত? 45,000, তারপরে কত? 50,000, তারপরে 40,000, 35,000, 40,000, এরপরে 35,000 টাকা, তাই না? আচ্ছা, এখন আমরা ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ বের করব কিভাবে? ক্রমযোজিত গণসংখ্যা আমরা যেভাবে বের করা শিখেছি একই, কিউমুলেটিভ বের করা সবগুলোর নিয়ম একই। এই 1 লক্ষ মাইনাস আকারে আছে, এটা প্রথমে আমার 1 লক্ষ মাইনাস আকারেই লিখে ফেলবো আমরা 5। ওকে, এই মাইনাস 1 লক্ষের সাথে আমরা যদি এই 25,000 টাকা যোগ করি তাহলে আমার কত আসে ভাইয়া? আসে হচ্ছে মাইনাস 75,000 টাকা, তাই না? হ্যাঁ, আবার এই 75,000 টাকা থেকে আমি যদি এই 45,000 টাকা যোগ করি, মাইনাস 75,000 যোগ 45,000 যোগ করলে এখানে থাকে কত? আমার থাকে হচ্ছে মাইনাস 30,000 টাকা। মাইনাস 30,000। এই মাইনাস 30,000-এর সাথে আমি যদি প্লাস 50,000 যোগ করি তাহলে আমার থাকে 20,000। এই 20,000-এর সাথে এই 40,000 যোগ করব, যোগ করলে আমার থাকবে হচ্ছে এখানে 60,000। এই 60,000-এর সাথে যদি আমি এই কত এখানের এই 35,000 যোগ করি তাহলে 90, 95,000। এখন এই ছকটার দিকে যদি একটু ভালো করে খেয়াল করে দেখো তাহলে দেখা যায় যে আমাদের যখন দ্বিতীয় নাম্বার বছরে, 2 নাম্বার বছরে আমি যখন 45,000 টাকা রিটার্ন পাইলাম, 45,000 টাকা পাইলাম, তখনও আমার বিনিয়োগকৃত টাকা ফেরত পাইতে 30,000 টাকা বাকি ছিল, তাই না? আবার 3 নাম্বার বছরে আমি গিয়ে যখন 50,000 টাকা পাইলাম, তখন আমি আমার বিনিয়োগকৃত টাকা তো পুরোটা ফেরত পাই গেলামই, পাশাপাশি অতিরিক্ত কত টাকা পাইলাম? অতিরিক্ত 20,000 টাকা পাইলাম। তাহলে আমার পেব্যাক সময় বা আমার টাকা ফেরত পাওয়ার সময় 2 থেকে 3 বছরের মাঝামাঝি কোনো একটা সময়, 2 থেকে 3 বছরের মাঝামাঝি কোনো একটা সময়, তাই না? আচ্ছা, এই যে 2 থেকে 3 বছরের মাঝামাঝি কোনো একটা সময়, সেই সময়টা আসলে কত?
সেই সময়টা আসলে কত, তাই না? আচ্ছা, সেই সময়টাই আমাদের এখন বের করা লাগবে। আমাদের এই যে যেই বছরে মাইনাস উঠে গেছে, এই বছরে আমরা একটা কাল্পনিক নাম দিয়ে রাখি, সেটা হচ্ছে ধরা খাওয়া বছর। হ্যাঁ, অঙ্ক করতে তাহলে সুবিধা হবে। আমরা যেই বছরে সবার প্রথম আমার মাইনাসটা উঠে গেছে, যেই বছরে সবার প্রথম মাইনাসটা উঠে গেছে, ওটার নাম আমরা কি দিব? ধরা খাওয়া বছর। কি বছর ভাইয়া? ধরা খাওয়া বছর। হ্যাঁ, ওকে। এখন আমরা একটু সূত্রটা সাজাই। আমরা সূত্রটা সাজাবো এইভাবে যে যেই বছরে ধরা খাইছে তার আগের বছর যোগ, যেই বছরে ধরা খাইছে তার আগের বছর যোগ, তারপরে একটা ভাগ চিহ্ন দিব। ভাগ চিহ্ন দিয়ে যেই বছরে ধরা খাইছে তার আগের বছরের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। ধরা খাইছে এই যে আমাদের 3 নাম্বার বছরে, তার আগের বছরের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ 30,000 টাকা। 30,000। এরপরে কি? এরপরে যেই বছরে ধরা খাইছে ওই বছরের নগদ প্রবাহ। ধরা খাইছে কত নাম্বার বছরে? 3 নাম্বার বছরে, তার নগদ প্রবাহ কত? 50,000। আচ্ছা, এখন 30,000 ডিভাইডেড বাই 50,000, তাহলে আসে কত? 2.6। তাহলে 2.6 বছর, এটা হচ্ছে আমার এই অঙ্কের জন্য পেব্যাক সময়। এটা হচ্ছে কি আমার এই অঙ্কের জন্য 2.6, এটা হচ্ছে আমার পেব্যাক সময়, তাই না? তাহলে দেখো 69 নম্বর প্রশ্নে পেব্যাক সময় কত? 2.6। আচ্ছা, এরপরে আমরা আসি প্রশ্ন নাম্বার 70। কোনো প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ, কোনো প্রকল্পের প্রারম্ভিক বিনিয়োগ 50,000 টাকা হলে গড় বিনিয়োগ কত? আমাদের গড় বিনিয়োগ বের করার সূত্র হচ্ছে বিনিয়োগ ডিভাইড বাই 2। 50,000কে 2 দিয়ে ভাগ দিলে 25,000। এটাই হচ্ছে কি আমাদের উত্তর। আচ্ছা, চলে যাব প্রশ্ন নাম্বার 71। 71 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। 71 নম্বর প্রশ্নে বলেছে মূলধন বাজেটিং এর সবচেয়ে সহজ ও জনপ্রিয় পদ্ধতি কোনটি? সবচেয়ে সহজ ও জনপ্রিয় পদ্ধতি হচ্ছে গড় মুনাফার হার পদ্ধতি। সবচেয়ে সহজ এবং সবচেয়ে জনপ্রিয় পদ্ধতির নাম কি? গড় মুনাফার হার পদ্ধতি। ওকে, নিচের উদ্দীপকটা পড়ে 72 ও 73 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। কি বলা আছে? রহিম এন্টারপ্রাইজ 35,000 টাকা ব্যয়ে একটি মেশিন কিনেছে। মেশিনটির আয়ুষ্কাল 3 বছর এবং আয়ুষ্কাল শেষে এর অবশিষ্ট মূল্য নেই। মেশিন থেকে প্রতি বছর নিট মুনাফা পাওয়া যায় যথাক্রমে 5,000, 4,000 ও 6,000 টাকা। সর্বপ্রথম জানতে চাইছে মেশিনের অবচয় কত। মেশিনের অবচয় বের করার সূত্র হচ্ছে এই অবচয় এটা বের করার সূত্র কি? দাঁড়াবে 1 মিনিট। আচ্ছা, হ্যাঁ, অবচয় বের করার সূত্র কি ভাইয়া? অবচয় বের করার সূত্র হচ্ছে বিনিয়োগ ডিভাইডেড বাই আয়ুষ্কাল, বিনিয়োগ ডিভাইড বাই অবশিষ্ট মূল্য যদি থাকে তাহলে সেটা বাদ দিব, ডিভাইড বাই হচ্ছে মেয়াদ বা আয়ুষ্কাল, তাই না? আচ্ছা, বিনিয়োগ কত ভাইয়া? বিনিয়োগ হচ্ছে আমার 35,000। আয়ুষ্কাল কয় বছর? 3 বছর। তাইলে 35,000 ডিভাইড বাই 3, তাহলে কত আসে? হচ্ছে 11,666। তাহলে 11,666। এ বলছে মেশিনটিতে বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফার হার কত? বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফার হার কত? অর্থাৎ আমাকে গড় মুনাফার হার পদ্ধতিটা এখানে বের করতে হবে। তাহলে আমরা আগে গড় মুনাফা বের করি। গড় নিট মুনাফা কত? 5,000, 4,000 আর 6,000 টাকা যোগ করব, তাই না? এই যোগ করব, তাহলে আমরা যোগ করি এখানে 5,000, 4,000, 6,000 ডিভাইড বাই 3। এরপরে আমরা করি, তাহলে দেখো 5,000 যোগ 4,000 যোগ 6,000, 15,000 টাকা। 15,000 ডিভাইড বাই 3 আসবে কত? 5,000 টাকা। 5,000 টাকা কি আমার গড় নিট মুনাফা। ওকে, গড় বিনিয়োগ কত ভাইয়া? গড় বিনিয়োগ 35,000কে 2 দিয়ে ভাগ করে দাও। 35,000কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার আসবে হচ্ছে 35,000 ভাগ 2, আমার আসবে হচ্ছে 17,500 টাকা। 17,500 টাকা। ওকে, তাহলে আমার গড় মুনাফার হার, তাহলে আমার গড় মুনাফার হার এটা বের করার সূত্র কি ভাইয়া?
এটা বের করার সূত্র হচ্ছে গড় নিট মুনাফা, গড় নিট মুনাফা বের হয়েছে কত 5000 আর গড় বিনিয়োগ বের হয়েছে 17500। তাহলে 5000 ডিভাইডেড বাই 17500 করলে আমার এখানে আসবে ইন্টু 100 করলে আসবে হচ্ছে 28.57। তাহলে এই যে 28.57% এটা হচ্ছে আমার এই প্রকল্পের গড় মুনাফার হার, তাই না? ওকে, এরপরের প্রশ্নে আমরা চলে যাব। প্রশ্ন নাম্বার 74 নম্বর প্রশ্নে কি বলেছে আমরা দেখি। বলা আছে 20,000 টাকা বিনিয়োগ করে কোনো প্রকল্প থেকে আগামী 5 বছরে 4,000 টাকা করে আন্তঃপ্রবাহ করা হলে প্রকল্পের পেব্যাক সময় কত? প্রকল্পের পেব্যাক সময় হচ্ছে 5 বছর। হ্যাঁ, কিভাবে 5 বছর? দেখো এখানে আমাকে পেব্যাক বের করতে হবে। ভালো কথা, আমরা পেব্যাক বের করব, পেব্যাক পিরিয়ড বের করব। আমাকে প্রতি বছর নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ কত? 4,000। তার মানে প্রতি বছর নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ এই প্রশ্নের ক্ষেত্রে সমান দেওয়া আছে, তাই না? ওকে, সমান দেওয়া আছে। তাহলে যদি প্রতি বছর নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ সমান থাকে সেক্ষেত্রে পেব্যাক সময় বের করার সূত্র হচ্ছে বিনিয়োগ ডিভাইডেড বাই বার্ষিক নগদ প্রবাহ। ওকে, তাহলে ভাই বিনিয়োগ কত দেওয়া? বিনিয়োগ দেওয়া হচ্ছে 20,000 টাকা ডিভাইড বাই 4,000। 20,000কে 4 দিয়ে যদি ভাগ করো তাহলে আসবে কত? 5 বছর। আর কত বছর? 5 বছর, তাই না? তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে উত্তর হবে 5 বছর। 75 নম্বর প্রশ্নে প্রকল্প মূল্যায়নে, প্রশ্ন নম্বর 75, প্রকল্প মূল্যায়নে সহজ ও জনপ্রিয়, প্রকল্প মূল্যায়নের সহজ ও জনপ্রিয় পদ্ধতি কোনটা? পেব্যাক সময় পদ্ধতি প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে, তাই না? আচ্ছা, এরপরে চলে যাব প্রশ্ন নাম্বার 76। কি বলেছে দেখি। 76 নম্বর প্রশ্নে বলা আছে এক্স প্রকল্পের আয়ুষ্কাল 5 বছর, প্রারম্ভিক বিনিয়োগ 1 লক্ষ টাকা, প্রতি বছর 40,000 টাকা আয় করে, পেব্যাক সময় কত? দেখো এখানে আমার আয়ের পরিমাণটা ফিক্সড 40,000, তাই না? তাহলে পেব্যাক পিরিয়ড কি হবে ভাইয়া? বিনিয়োগ কত টাকা দেওয়া আছে? বিনিয়োগ দেওয়া আছে 1 লক্ষ, 1 2 3 4 5, 1 লক্ষ, আর বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ 40,000 টাকা। তাহলে 1 লক্ষ 1 2 3 4 5 ডিভাইডেড বাই 1 2 3 4 40,000, তাহলে আসবে কত? আসবে হচ্ছে 2.5 বছর। 2.5 বছর পেয়েছে খ নাম্বারে। তাহলে আমাদের উত্তর হচ্ছে খ 2.5 বছর। 77 নম্বর প্রশ্নে বলেছে যে প্রকল্পে পেব্যাক সময় যত বেশি সে প্রকল্প কি হিসাবে গ্রহণযোগ্য? যে প্রকল্পের পেব্যাক সময় যত বেশি সেটা তত কম গ্রহণযোগ্য, কারণ পেব্যাক সময় নির্দেশ করে আমি আমার বিনিয়োগকৃত টাকাটা ঠিক কত সময়ের মধ্যে ফেরত পাবো, ওই জিনিসটা করে। ওটাকে কি বলে? ওই যেই প্রকল্পটা হচ্ছে যত বেশি মানে দেরিতে টাকা পাবো আর কি, ওই জিনিসটা ইন্ডিকেট করে। তাহলে আমি এমন কোনো একটা প্রকল্পে টাকা বিনিয়োগ করতে চাই যেখান থেকে আমার টাকা হচ্ছে তাড়াতাড়ি আসবে, দেরিতে আসলে এই জায়গাতে আমি বিনিয়োগ করব না, তাই না? তাহলে এটা হচ্ছে কম গ্রহণযোগ্য। আচ্ছা, যে আরেকটা আছে বেশি অগ্রহণযোগ্য। দেখো ভাইয়া, দুইটা কথার অর্থ কিন্তু একই। হ্যাঁ, এই দুইটা কথার অর্থ কিন্তু একই, দুইটা কথার অর্থ কিন্তু একই থাকে না? একটা কথার মানে দুইটা কথার মিনিং একই থাকে। তো একটা আমি যদি বলি যে আমি এখন আর ক্লাস নিব না, আবার আমি যদি বলি যে আমি এখন চলে যাব, দুইটা কথার মানে কিন্তু একই দাঁড়ায়, তাই না? যে আমি ক্লাস নিচ্ছি না এখনকার। তো একটা হচ্ছে কম গ্রহণযোগ্য আর একটা হচ্ছে বেশি অগ্রহণযোগ্য। দুইটার মিনিং একই, তোমরা উত্তর হিসাবে দুইটাই দেখাইতে পারো, বাট আমার প্রেফারেন্স থাকবে ঘ নাম্বারটা দেখায়ও, খ নাম্বারটাও আসলে একই জিনিস হয় এখানে। ওকে, এরপরে আমরা চলে যাব হচ্ছে 78 নম্বর প্রশ্নে। প্রশ্ন নাম্বার 78-এ কি বলা আছে দেখি। বলা আছে মিনহাজ 3 বছর মেয়াদী একটি প্রকল্পে 2 কোটি টাকা বিনিয়োগ করেন। প্রকল্প হতে গত 3 বছরের নিট মুনাফার হার ছিল যথাক্রমে 21 লক্ষ, 25 লক্ষ ও 26 লক্ষ। উক্ত প্রকল্পের প্রত্যাশিত গড় মুনাফার হার কত? 21%। বলছে মিনহাজের প্রকল্পের গড় নিট মুনাফা কত? গড় নিট মুনাফা জাস্ট আমি কি করে দিব, এই 21 লক্ষ, 25 লক্ষ, 26 লক্ষ যোগ করে 3 দিয়ে ভাগ করে দিব। হ্যাঁ, তাহলে 21 যোগ 25 যোগ 26 ভাগ 3 করলে কত আসবে? 24। করলে কত আসবে? 24 লক্ষ। 24 লক্ষ কই?
ক নাম্বারে। তাহলে আমাদের 78 নাম্বার প্রশ্নের উত্তর কত? 78 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে 24 লক্ষ টাকা। 24 লক্ষ টাকা। হ্যাঁ, ওকে। এরপরে আমরা চলে যাব 78-এর পরে। 78-এর পরে বলা আছে কি? বলা আছে হচ্ছে 79 উদ্দীপকের প্রকল্পের বার্ষিক অবচয়, তারপরে হচ্ছে গড় মুনাফার হার, আর কি বের করতে বলবে? আর বের করতে বলছে হচ্ছে মানে লাভ ক্ষতি অর্জনের সক্ষমতা কত, তাই না? এই 79 নাম্বার প্রশ্নটা একবার দেখব। উদ্দীপকের প্রকল্পের ক্ষেত্রে বার্ষিক অবচয় কত, গড় মুনাফার হার কত, আর লাভ অর্জনের সক্ষমতা অর্জনের সন্তোষজনক কিনা। উত্তর হচ্ছে 1 2 3। তোমরা একটু কষ্ট করে এটার অবচয়টা ক্যালকুলেশন করবা, বিনিয়োগকে মেয়াদ দ্বারা ভাগ করবা। বিনিয়োগ এটাকে ভাগ করবা কি দ্বারা? মেয়াদ দ্বারা। ওকে, গড় মুনাফার হার বের করার সূত্র আমরা জানি, ARR সমান সমান গড় নিট মুনাফা ডিভাইড বাই গড় বিনিয়োগ ইন্টু 100 করলে উত্তর বের হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আর এরপর লাভ অর্জনের সক্ষমতা সন্তোষজনক, আমার প্রত্যাশিত আয়ের সমান বা তার বেশি যদি হয় তাহলে এটা সন্তোষজনক হবে। এটার উত্তর 1 2 3 হবে। তখন আমি যেটা আগে থেকে সমাধান করছিলাম একবার আমি জানি, তোমরা আরেকবার এটা সমাধান করে নিও। চলে যাব প্রশ্ন নাম্বার 81 নাম্বার প্রশ্নে কি বলা আছে ভাইয়া? বলা আছে মিস্টার অজিত তার সেলুনের জন্য 30,000 টাকা দিয়ে একটি হুইল চেয়ার ক্রয় করেছেন, যা থেকে তিনি আগামী 5 বছরে বার্ষিক 6,000 টাকা নগদ আন্তঃপ্রবাহ নিশ্চিত করতে পারবেন। বলছে কি আজকের পেব্যাক সময় ভাইয়া? বলছে আগামী 5 বছর বার্ষিক 6,000 টাকা। তার মানে এখানে আমার ইয়ার পরিমাণটা ফিক্সড, নগদ আন্তঃপ্রবাহের পরিমাণটা স্থির আছে, তাই না? তাহলে এটা হবে 6 বছর। 6 বছর কিভাবে? আমরা সবাই জানি PBP, এটা বের করার সূত্র হচ্ছে বিনিয়োগ কত টাকা? বিনিয়োগ হচ্ছে 30,000 টাকা। এই 30,000 টাকাকে আমরা ভাগ দিব হচ্ছে বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ 6,000 টাকা। 30,000 ডিভাইড বাই 6, তাহলে এখানে আসবে হচ্ছে 5 বছর। সরি, 30,000 5 বলছে না? 30,000 দাঁড়া করে দিই 5 বছর হবে। 6,000 টাকা বলছে না? PBP। হ্যাঁ, কত টাকা ছিল? 30,000। 1 2 3 4 কত টাকা করে বলছে? 6,000। 1 2 3 1 2 3 4 1 2 3। ওকে, 3 0 কাটাকাটি, 6 দিয়ে 30টা কাটো, 5 6 30। 5 বছর ভাইয়া। হ্যাঁ, ভুলে 6 বছর বলে ফেলছিলাম। কয় বছর হবে? 5 বছর হবে। ওকে, হুইল চেয়ার কেনার সিদ্ধান্ত, কেউ যদি হুইল চেয়ার কেনার সিদ্ধান্ত নেয়, এটা একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ হবে। লাভজনক কিনা তা অর্জনের জন্য, তা যাচাইয়ের জন্য আমার কি করতে হবে? অর্থের সময় মূল্য নির্ণয় করে বিবেচনা করতে হবে। উত্তর হচ্ছে কি 1 ও 3। ওকে, 81 নম্বরের পরে চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 82 নাম্বার প্রশ্নে বলেছে গড় মুনাফার হারের সূত্র কোনটি? গড় মুনাফার হার নির্ণয় করার সূত্র হচ্ছে গড় নিট মুনাফা ডিভাইড বাই গড় বিনিয়োগ ইন্টু 100। গড় নিট মুনাফা ডিভাইড বাই গড় বিনিয়োগ ইন্টু 100। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে ক। 81 নাম্বার প্রশ্নের উত্তর কি? 82 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? উত্তর হচ্ছে ক। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 83 নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখি। বলা আছে হচ্ছে পেব্যাক সময় পদ্ধতিতে, 83 নাম্বার প্রশ্ন, পেব্যাক সময় পদ্ধতিতে ক্রমযোজিত নগদ প্রবাহ ব্যবহার করা হয়, বিনিয়োগকে বার্ষিক নগদ প্রবাহ দ্বারা ভাগ করা হয়, বিনিয়োগকৃত টাকা কত সময় ফেরত আসবে তা নির্ণয় করা হয়। উত্তর কি? উত্তর হচ্ছে 1 2 এবং 3, অর্থাৎ ঘ নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর। চলে যাব 84 ও 85 জন্য একটা উদ্দীপক পড়ব। কি বলা আছে দেখি। বলা আছে মুন্না অ্যান্ড সন্স 2 লক্ষ টাকা ব্যয়ে একটি মেশিন ক্রয় করতে চায়। মেশিনটির আয়ুষ্কাল 5 বছর। মেশিনটির ভগ্নাবশেষ মূল্য হবে 20,000 টাকা। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করো। অবচয়, যেটার ইংরেজি হচ্ছে ডেপ্রিসিয়েশন। আচ্ছা, অবচয় বের করার সূত্র হচ্ছে মেশিনের ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইড বাই মেয়াদ। এই সূত্র কি? সূত্র হচ্ছে বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ ডিভাইড বাই মেয়াদ। এই ভগ্নাবশেষ মূল্যকে আমরা আরেক নামে ডাকি অবশিষ্ট মূল্য। হ্যাঁ, এই বিনিয়োগ দেওয়া আছে কত? 2 লাখ। 1 2 3 4 5। ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে কত? বিশিষ্টির ভগ্নাবশেষ মূল্য 20,000। 1 2 3 4। এরপরে মেয়াদ কয় বছর? 5 বছর। ওকে, তারপরে 1,80,000 ডিভাইড বাই 5।
1,80,000 1 2 3 4 80 ডিভাইড বাই 5 তাহলে কত আসে এখানে 1 2 3 36,000 টাকা। কত টাকা? 36,000। তাহলে 84 উত্তর কত? 84 উত্তর হচ্ছে ঘ 36,000 টাকা, তাই না? আচ্ছা, এরপরে এখানে আমাকে জানতে চাইছে প্রকল্পটির গড় বিনিয়োগ কত। প্রকল্পটির গড় বিনিয়োগ কত, তাই না? এই প্রকল্পটির গড় বিনিয়োগ কত? গড় বিনিয়োগ বের করার সূত্র হচ্ছে বিনিয়োগ ডিভাইড বাই 2। বিনিয়োগ ডিভাইড বাই 2। আমি বিনিয়োগকে কি করব? 2 দ্বারা ভাগ করব, তাই না? এই সূত্রটাই আমরা জানতাম, এই সূত্র দিয়েই আসে। জাস্ট একটু একটা জিনিস মনে রাখবা, অ্যাকচুয়াল সূত্র হচ্ছে বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইড বাই 2। তাহলে বিনিয়োগ কত ভাইয়া? বিনিয়োগ দেওয়া আছে 1 2 3 4 5 2 লাখ যোগ 20,000 ডিভাইড বাই 2, তাহলে 1 লাখ 2,20,000 2,20,000কে ভাগ করলে 1,10,000 টাকা। 1,10,000 কই আছে? ক নাম্বারে ভাইয়া? একটু খেয়াল করো, আমরা সচরাচর জানি বিনিয়োগ গড় বিনিয়োগ বের করার সূত্র হচ্ছে বিনিয়োগ ডিভাইড বাই 2। ম্যাক্সিমাম সূত্র তুমি এটা দিয়ে করতে পারো, বাট অ্যাকচুয়ালি সূত্র হচ্ছে বিনিয়োগের সাথে যোগ করতে হয়। তুমি দেখবা তোমার মূল বইতে এরকম লেখা আছে, মূল বইতে লেখা বিনিয়োগ যোগ 0। এই শূন্যটা মানে হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। তো আমাদের নবম দশম শ্রেণীর প্রশ্নে ভগ্নাবশেষ মূল্যটা খুব একটা থাকে না, বাট থাকাটা কিন্তু অন্যায় না, তাই না? তা আমরা শিখলে পরিপূর্ণটাই শিখবো। বিনিয়োগের সাথে ভগ্নাবশেষ মূল্য যোগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে দেখলাম আমার আসে কত? আসে হচ্ছে 1,10,000 টাকা। ওকে, এরপরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 86। 86তে বলা আছে জনাব সিফাত স্বর্ণ ও রৌপ্য নামক 2টি প্রকল্প থেকে বিনিয়োগের জন্য একটি প্রকল্প বাছাই করেন। এক্ষেত্রে তিনি বিনিয়োগকে বার্ষিক নগদ প্রবাহ দ্বারা ভাগ করে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেন। ওকে, তাহলে আমার প্রশ্নে আমার কাছে জানতে চাইছে যে সিফাতের প্রকল্প বাছাইয়ে কোন পদ্ধতিটি অনুসরণ করেন। সিফাত প্রকল্প বাছাইয়ে পেব্যাক সময় পদ্ধতি সে ব্যবহার করেন। সিফাতের অনুসৃত পদ্ধতিতে সিফাত যেই পদ্ধতিটা ব্যবহার করছে এই পদ্ধতিতে বিনিয়োগকৃত ফেরত যে কখন আসবে সেইটা আমরা জানতে পারি। পেব্যাক সময়ে অর্থের সময় মূল্যকে বিবেচনা করা হয় না, প্রত্যাশিত নিট মুনাফাকে বিবেচনা করা হয়। এই কথাটা মিথ্যা। তাহলে 1 ও 2 কই আছে ভাইয়া? ক নাম্বারে। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে ক। আচ্ছা, এরপর আমরা দেখি আমাদের 88 এবং 89 নাম্বার প্রশ্নে কি বলেছে। আমাদের বলেছে যে কালনী প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ 60,000 টাকা, যা আগামী 5 বছর নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যাবে 8,000 12,000 25,000 20,000 এবং 21,000 টাকা। আমাকে বলছে তৃতীয় বছরের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ কত হবে। এরপর বলছে পেব্যাক সময় কত। অর্থাৎ এই জায়গা থেকে আমাকে একটা পেব্যাক সময়ের অঙ্কই করতে হবে, তাই না? যেহেতু 5 বছরের অঙ্ক, আমাদের খুব সম্ভবত 5 বছরের একটা ছক কাটা ছিল অনেক আগে। হ্যাঁ, এই যে দেখো আমাদের একটা 5 বছরের অঙ্কের ছক কাটা আছে। আমরা এই ছকের মধ্যেই অঙ্কটা করে ফেলতে পারবো আশা করছি। আচ্ছা নাও, এইখানে আমরা অঙ্কটা করে ফেলি। 0 1 2 3 4 5। বিনিয়োগ কত টাকা ছিল ভাইয়া? বিনিয়োগ ছিল 60,000 টাকা। কত টাকা? 60,000 টাকা। তাহলে মাইনাস 1 2 3 4, 60,000 টাকা। এরপরে আমি বিনিয়োগ ক্ষেত্র থেকে টাকাটা ফেরত পাইছি। কত টাকা করে ফেরত পাইছি? ও 60,000। হ্যাঁ, 8,000 12,000 25,000, 8,000 12,000 25,000, তারপরে হচ্ছে 20,000, এরপরে 21,000। 20,000 এরপরে 21,000 টাকা। 60,000 ছিল, এখানে কত? মাইনাস 60,000 টাকাই হবে। 60,000 টাকার সাথে মাইনাস 60,000-এর সাথে 8,000 যোগ করলে মাইনাস 52,000 টাকা। 52,000 টাকার সাথে যদি আমরা মাইনাস 12,000 টাকার সাথে যদি আমরা 12,000 টাকা যোগ করি তাহলে মাইনাস 40,000 টাকা। ওকে, মাইনাস 40,000-এর সাথে আমরা যদি এইখানে 25,000 যোগ করি তাহলে হচ্ছে মাইনাস 15,000 টাকা। মাইনাস 15,000-এর সাথে 20,000 যোগ করলে 5,000। 5,000-এর সাথে হচ্ছে যদি এটা কত ছিল? 5,000-এর সাথে যদি 21,000 যোগ করি তাহলে হচ্ছে আমাদের এখানে 26,000 টাকা। ওকে,
আমাকে প্রশ্নে কি বলছিল, আমাকে প্রশ্নে বলছিল তৃতীয় প্রকল্পটির তৃতীয় বছরের ক্রমযোজিত নগদ প্রবাহ কত হবে। এই প্রকল্পটির তৃতীয় বছরে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ কত টাকা হবে, তাই না? তাহলে একটু আমরা খেয়াল করে দেখি, আমাদের 3 নম্বর বছরের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ 8,000, 12,000 আর 25,000, তাই না? তাহলে 8,000 যোগ 12,000 যোগ 25,000, তাহলে কত? 45,000। তাহলে এটার উত্তর কত? তৃতীয় বছরের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ হবে 45,000 টাকা। ওকে, পেব্যাক সময়ের দিকে আমরা একটু তাকাই। পেব্যাক সময়ের দিকে দেখো, আমাদের 3 নম্বর বছরে আমাদের যখন আমরা 25,000, যখন এই যে আমি 25,000 টাকা পাইলাম, তখন আমি দেখতেছি যে আমার বিনিয়োগকৃত টাকা ফেরত পাইতে 15,000 টাকা বাকি আছে। তার পরের বছর 4 নম্বর বছরে আমি যখন 20,000 টাকা পাইলাম, তখন আমি দেখলাম আমি আমার বিনিয়োগকৃত টাকা পুরোটা পরিশোধ করার পরেও, মানে পুরোটা ফেরত পাওয়ার পরেও অতিরিক্ত পাইছি কত? অতিরিক্ত পাইছি 5,000 টাকা। অতিরিক্ত পাইছি কত? 5,000 টাকা। তার মানে আমার পেব্যাক সময় হচ্ছে 3 থেকে 4 বছরের মাঝামাঝি কোনো একটা সময়। এখন 3 থেকে 4 বছরের মাঝামাঝি সময়টা কত, এটা জানার জন্য আমরা এই যে যেই বছরে মাইনাস উঠে গেছে, এই বছরে একটা কাল্পনিক নাম দিব, সেটা হচ্ছে ধরা খাওয়া বছর। একটা কাল্পনিক নাম দিব, সেটা কি? ধরা খাওয়া বছর। এরপর আমরা সূত্রটা এরকম করে সাজাবো, সেটা হচ্ছে পিবিপি ইন সমান সমান যেই বছরে ধরা খাইছে তার আগের বছর যোগ একটা ভাগ চিহ্ন দিব, যেই বছরে ধরা খাইছে তার আগের বছরের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ, ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ, যেই বছরে ধরা খাইছে ওই বছরের নগদ আন্তঃপ্রবাহ, ওই বছরের নগদ আন্তঃপ্রবাহ। আচ্ছা, এখন যদি আমরা ভাগ করি 15,000 ভাগ 20,000, তাহলে হচ্ছে 0.75, তাহলে এখানে আসবে 3.75 বছর। তাহলে উত্তর কত? 3.75 বছর। তাহলে আমাদের এই প্রকল্পের পেব্যাক সময় কত হবে দেখো তো? 3.7। আচ্ছা, 7 না আসলেও কোনো অসুবিধা নেই, আমরা কাছাকাছি একটা নিয়ে নিব, কারণ হ্যাঁ আমরা কাছাকাছি একটা নিয়ে নিব 3.7। এটার কাছাকাছি কে আছে ভাইয়া? এটা কাছাকাছি আছে 3.9। হ্যাঁ, 3.9 আমরা এটাকেই নিয়ে নিলাম, যেহেতু আমরা মানে একদম অ্যাকুরেট উত্তরটা পাচ্ছি না প্রশ্নের মধ্যে। এরপরে চলে যাই আমরা প্রশ্ন নাম্বার 90 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে 5 বছর মেয়াদী কোনো প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ 85 লক্ষ টাকা হলে উক্ত প্রকল্পের গড় বিনিয়োগ কত? গড় বিনিয়োগ এটা জাস্ট 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে 85 ভাগ 2, তাহলে কত? 42,50,000 টাকা। উত্তর হচ্ছে এই যে 42,50,000 টাকা। এর পরের প্রশ্নে চলে যাব। 91 নাম্বার ও 92 নাম্বার প্রশ্নের জন্য একটা উদ্দীপক পড়ব আমরা। কি বলা আছে? সামিয়া লিমিটেড এর অর্থ ব্যবস্থাপক জনাব মাসুম একটি নতুন প্রকল্পে বিনিয়োগের লাভজনকতা নির্ণয় করতে চান, তাই তিনি পরপর 4 বছরের মুনাফার সাথে 4 বছরের মুনাফার সাথে অবচয় যোগ না করেই মোট মুনাফাকে 4 দ্বারা ভাগ করেন, কিন্তু মোট বিনিয়োগকে 2 দ্বারা ভাগ করেন। আচ্ছা, এখানে তিনি যেই পদ্ধতিটা ব্যবহার করেছেন বা ব্যবহার করতে চাইছেন, তাই না? এই খেয়াল করো, 91 নম্বর প্রশ্ন। তিনি এইখানে যেই পদ্ধতিটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে গড় মুনাফার হার পদ্ধতি। কি করছে? মুনাফার সাথে অবচয় যোগ করেন নাই, না করে মুনাফাকে 4 দিয়ে ভাগ করে দিছে। তো এই জায়গা তারা বোঝা যায় যে সে আসলে গড় মুনাফার হার পদ্ধতিটা বের করতে চাইছিল। উদ্দীপকে উল্লেখিত পদ্ধতিটির সীমাবদ্ধতা হলো গড় মুনাফার হার পদ্ধতি। এই পদ্ধতিটার আসলে সীমাবদ্ধতা কি? সীমাবদ্ধতা হচ্ছে অর্থের সময় মূল্যকে গুরুত্ব দেয় না, সকল নগদ প্রবাহের মূল্য এখানে সমান থাকে, তাই না? তাহলে উত্তর হচ্ছে 1 ও 2। 1 ও 2 কোথায় আছে? ক নাম্বারে। তাহলে উত্তর হচ্ছে ক।
চলে যাব প্রশ্ন নাম্বার 93। বলা আছে এবিসি এর নতুন প্রকল্প জীবন এর গড় নিট মুনাফা 58,000 টাকা, গড় বিনিয়োগ 40,000 টাকা হলে প্রকল্পের গড় মুনাফার হার কত? 58,000কে ভাগ করে দিব আমরা 4 লক্ষ টাকা দিয়ে। 58,000 টাকা 1 2 3 ভাগ করে দিব 1 2 3 4 5, 4 লক্ষ টাকা ইন্টু করব 100 করলে আসবে 14.50%। 14.50 কই আছে ভাইয়া? খ নাম্বারে। তাহলে আমাদের উত্তর কি? উত্তর হচ্ছে খ। বলেছে 5 বছর মেয়াদী, 94 নম্বর প্রশ্ন, 5 বছর মেয়াদী একটি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ 15 লক্ষ টাকা এবং প্রতি বছর কোম্পানির প্রাক্কলিত আয় 3 লক্ষ টাকা। পেব্যাক সময় কত বছর? 3 বছর। কয় বছর ভাইয়া? 3 বছর। কেন? কারণ এইখানে আমার প্রতি বছর প্রাক্কলিত আয় 3 লক্ষ টাকা ফিক্সড সমান, তাহলে আমার বিনিয়োগ 15 লক্ষ, আয় হচ্ছে 3 লক্ষ, 3 5 15, 3 5 15, তাই না? এই 5 বছর। কয় বছর? 5 বছর। 3 দিয়ে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5 বছর হবে, 3 বছর কিন্তু না। হ্যাঁ, এই দেখো আমার বিনিয়োগ কত? 15 লক্ষ, প্রাক্কলিত আয় কত? 3 লক্ষ। 15 লক্ষ ডিভাইড বাই 3 লক্ষ, কয় লক্ষ আসে? 5 লক্ষ টাকা, তাই না? এই কত আসে? 5 লক্ষ টাকা। ওকে, 94 এর পরে ভাইয়া চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 95। তোমরা কিন্তু কেউ বিরক্ত হইও না, ঠিক আছে? অনেক বড় একটা ক্লাস নিচ্ছি আমরা, অনেক বড়। এমসিকিউতে এত বড় ক্লাস আসলে নেওয়াটা খুব কঠিন, কিন্তু যেহেতু আমাদের এই টাইপের ম্যাথ বেশি এবং আমি চাই প্রতিটা ম্যাথ নিজে তোমাদেরকে সমাধান করে দিতে, অর্থাৎ আমি চাইলেই তোমাদেরকে নিয়ম বলে চলে যাইতে পারতাম উত্তর দাগায়, বাট আমি চাচ্ছি যে প্রত্যেকটা অঙ্ক আমি সমাধান করব, যাতে করে যে 1 নাম্বার প্রশ্নের উত্তরে প্রশ্নের ম্যাথটা বুঝো নাই সে যেন 2 নাম্বারে এসে বুঝো, 2 নাম্বারে না বুঝলে যেন 3 নাম্বার ম্যাথে এসে বুঝো, না বুঝলে 4 নাম্বারটা যেন বুঝো। তুমি যদি কখনো ভিডিওর মাঝখান থেকেও দেখা শুরু করো, তারপরে যেন ভিডিওটা তোমার কাছে বোধগম্য হয়, অর্থাৎ ভিডিওটা মাঝখান থেকে দেখতে গিয়ে যেন এই রিয়েলাইজেশন না হয় যে না প্রথম থেকে না দেখলে মনে হয় বুঝবো না, এরকম যেন না হয়। প্রত্যেকটা এমসিকিউ আমার কাছে ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা এমসিকিউ তুমি বুঝতে পারবা। প্রত্যেকটা এমসিকিউ কেউ যদি মনে করে যে আমি 95 থেকে দেখা শুরু করব এমসিকিউ নাম্বার, সে 95 থেকেই বুঝবে। শুধু বহু ইয়ার ক্ষেত্রে উদ্দীপক সহ যেগুলো আছে ওইগুলো দুইটা একসাথে বোঝা লাগবে, মানে 96 97 বুঝতে গেলে আগে 96 বুঝতে হবে, পরে 97 বুঝতে হবে, এরকম আর কি। আচ্ছা, মূলধন বাজেটিংয়ে কোন পদ্ধতিতে প্রত্যাশিত নিট মুনাফাকে বিবেচনা করা হয়? কোন পদ্ধতিতে প্রত্যাশিত নিট মুনাফাকে বিবেচনা করা হয়? গড় মুনাফার হার পদ্ধতিতে। 96 ও 97 এর জন্য একটা উদ্দীপক পড়তে হবে। কি বলা আছে ভাইয়া? বলা আছে তামজিদ ট্রেডিং অ্যান্ড কোম্পানি চীন থেকে 3 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন আমদানি করেন। মেশিনটির মেয়াদ 4 বছর এবং মেশিনটি থেকে বছরে পর্যায়ক্রমে 60,000, 70,000, 65,000 এবং 75,000 টাকা নিট মুনাফা হয়। গড় নিট মুনাফা কত? গড় মুনাফা কত? যোগ করে দিব ভাইয়া, 60,000 যোগ 70,000 যোগ 65,000 যোগ 75,000, যোগ করার পরে কয় বছর ছিল? 4 বছর। ভাগ করব 4 দিয়ে, তাহলে 67,500 টাকা। 67,500 কই আছে? ঘ নাম্বারে। তাহলে আমাদের 96 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। গড় মুনাফার হার পদ্ধতি দেখো ভাইয়া, আমরা গড় বিনিয়োগ জানি, গড় মুনাফার হার বা ARR, এটা বের করার সূত্র হচ্ছে গড় নিট মুনাফা, গড় নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ। গড় নিট মুনাফা ডিভাইড বাই গড় বিনিয়োগ। গড় নিট মুনাফা ভাইয়া কত আছে? গড় নিট মুনাফা আছে হচ্ছে 67,500। গড় বিনিয়োগ বের করতে হবে, বিনিয়োগ দেওয়া আছে 3 লক্ষ, 3 লক্ষকে 2 দিয়ে ভাগ করলে 1,50,000 টাকা ইন্টু করে দিতে হবে 100, তাই না? আচ্ছা, 67,500 ডিভাইড বাই 1,50,000 ইন্টু 100 করলে আসে কত? আসে হচ্ছে 45%। এই কত আসে? 45%। তাহলে আমাদের উত্তর কত? উত্তর হচ্ছে 45%। এরপরের প্রশ্ন চলে যাব ভাইয়া, প্রশ্ন নাম্বার কত? প্রশ্ন নাম্বার 98। 98 নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখি। বলা আছে জনাব আতিক একটি প্রকল্পে 3 লক্ষ টাকা বিনিয়োগ করেন। প্রকল্পটির মেয়াদ 10 বছর। প্রতি বছর প্রকল্প থেকে 75,000 টাকা আয় হয়। প্রতি বছর আয় হয়, পেব্যাক সময় বের করতে বলছে। দেখেন পিবিপি
পেব্যাক সময় নির্ণয় করার ক্ষেত্রে প্রতি বছর নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ যদি সমান হয় তাহলে এটার নিয়ম হচ্ছে বিনিয়োগকে আমরা ভাগ করব কি দিয়ে? বিনিয়োগকে আমরা ভাগ করব হচ্ছে নগদ প্রবাহ দ্বারা। কি দ্বারা? নগদ প্রবাহ দ্বারা। আচ্ছা, বিনিয়োগ দেওয়া আছে কত টাকা ভাইয়া? বিনিয়োগ দেওয়া আছে 1 2 3 4 5। ভাগ করব কত দিয়ে ভাইয়া? ৭৫,০০০ টাকা দিয়ে ভাগ করলাম ৭৫,০০০ টাকা দিয়ে। 1 2 3 4 5 ডিভাইডেড বাই 1 2 3 ৭৫,০০০ করলে আসে কত? 4 বছর। 4 বছর। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে খ 4 বছর। ওকে, এরপর ৯৯ নম্বর প্রশ্ন, 3 বছর মেয়াদী একটি প্রকল্পের গড় নিট মুনাফা ৭০,৫০০। 3 বছর মেয়াদী একটি প্রকল্পের গড় নিট মুনাফা ৭০,৫০০। বিনিয়োগ দেওয়া আছে 3 লক্ষ। তাহলে প্রকল্পটির গড় মুনাফা কত? এই জায়গায় ৭০,৫০০ এটাকে ভাগ করতে হবে গড় বিনিয়োগ, এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, 1,50,000। তাহলে ৭০,৫০০ ভাগ 1,50,000 ভাগ করলে আসবে ইন্টু 100 করলে আসবে 47%। এখানে একটা শতকরা চিহ্ন হবে। দেখো এই যে গ নাম্বারটা কি হবে? একটা শতকরা চিহ্ন হবে। আমরা বইতে এটা ঠিক করে দিব ইনশাল্লাহ। এই জায়গায় একটু টাইপিং মিস্টেক আসছে, একটা পার্সেন্টেজ চিহ্ন হবে এখানে। ওকে, কত? 47%। চলে যাব প্রশ্ন নাম্বার 100 নাম্বার প্রশ্নে আমরা চলে এসেছি। কি বলেছে দেখি? জনাব মোমেনের ব্যবসায়ের জন্য 24,000 টাকার একটি মেশিন প্রয়োজন। এই মেশিন ব্যবহার করা যাবে 8 বছর। বার্ষিক নগদ প্রবাহ 6,000 টাকা। বার্ষিক নগদ প্রবাহ 6,000। পেব্যাক সময়, তাই না ভাই? আমি কি বলছি? যদি প্রতি বছর নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ সমান হয়, যদি প্রতি বছর নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ সমান হয়, সেক্ষেত্রে পেব্যাক সময় নির্ণয় করার পদ্ধতি হচ্ছে আমরা যা সিম্পলি কি করে দিব? সিম্পলি হচ্ছে আমরা এখানে সিম্পলি কি করে দিব? সিম্পলি হচ্ছে আমরা এখানে আমাদের যে বিনিয়োগ আছে, বিনিয়োগ কত দেখো 24,000 আর বার্ষিক নগদ প্রবাহ কত? 6,000। তাইলে 24 ডিভাইড বাই 6,000 করলে কত আসে? 4 বছর। তাহলে আমরা এখানে 4 দিয়ে ভাগ, 4 বছর বের হয়ে যায়, তাই না? বিনিয়োগের টাকাকে আমরা ভাগ করব কি দিয়ে? নগদ প্রবাহ দ্বারা। ভাগ করে দিলাম 24,000 ডিভাইড বাই 6,000। কিন্তু আমি তখন কি করতে গেলাম? হইল না। ও 4 6 24, ঠিকই তো আছে। আমি 4 8 লিখতে গেছিলাম, এই জন্য হয়নি। ওকে ফাইন। তাহলে দেখো কত আসছে ভাইয়া? খ নাম্বারটা, তাই না? ওকে, চলে যাব হচ্ছে আমরা 102, 101 এবং 102 এর জন্য একটা উদ্দীপক পড়তে হবে। দেখি উদ্দীপকে কি বলা আছে। বলা আছে প্রকল্প জবা এর আয়ুষ্কাল 5 বছর। প্রারম্ভিক বিনিয়োগ 2 লক্ষ টাকা, প্রতি বছর নগদ প্রবাহ 60,000 টাকা এবং আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য কত? ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 20,000 টাকা। পেব্যাক সময় কত, তাই না? বিনিয়োগ আর নগদ আন্তঃপ্রবাহ দেওয়া আছে, তাইলে পেব্যাক পিরিয়ড পিবিপি সমান সমান বিনিয়োগ কত টাকা? 2 লাখ। 1 2 3 4 5। নগদ আন্তঃপ্রবাহ কত? 60,000। 1 2 3 4 60,000। তাইলে 1 2 3 4 5 ডিভাইড বাই 1 2 3 4 60,000। তাহলে আসে কত ভাইয়া? এই কত আসে এখানে দেখো 3 দশমিক সামথিং আসে আর কি। তো এটাকে আমরা 3 হিসাবে নিয়ে নিলেই হয়। এটাকে 3 দশমিক সামথিং তো আসার কথা না। 2 লক্ষ 1 2 3 4 5 ডিভাইডেড বাই 1 2 3 4, হ্যাঁ 3 বছর নিয়ে নাও, 3 বছর শেষ। ওকে, এরপরে বলছে যে যদি প্রকল্প বেলি এর পিবিপি 4 বছর হয় তাহলে কোন প্রকল্পটি গ্রহণযোগ্য? দেখো ভাইয়া, জবা প্রকল্পে তার পেব্যাক সময় 3 বছর, বেলি প্রকল্পে যদি 4 বছর হয় তাহলে আমাদের জন্য কোনটা গ্রহণযোগ্য? আমাদের জন্য জবা প্রকল্প গ্রহণযোগ্য। তার কারণ দুটি প্রকল্পের মধ্যে যেই প্রকল্পে পেব্যাক সময়ের মেয়াদ বেশি, আমরা ধরে নেই ওই প্রকল্প থেকে টাকা পাইতে আমার বেশি সময় লাগবে। তাহলে আমি একজন বিনিয়োগকারী হিসাবে চাইবো আমার বিনিয়োগকৃত টাকাটা যেন তাড়াতাড়ি আমার কাছে ফেরত চলে আসে, তাই না? তাহলে এই ক্ষেত্রে উত্তর কত হবে? উত্তর হবে হচ্ছে ক। চলে যাব 103 নম্বর প্রশ্নে। 103 ও 4 জন্য একটা উদ্দীপক আছে। কি বলা আছে ভাইয়া? প্রশ্ন একটু দেখব। রহমান সাহেব তার ব্যবসায় 3 বছরের জন্য 1 লক্ষ টাকা বিনিয়োগ করতে চান। নগদ প্রবাহ 55, 45 ও 35। তৃতীয় বছরের নগদ প্রবাহ কত? তৃতীয় বছর নগদ প্রবাহ 55 যোগ 45 যোগ 35
কত 1,35,000 টাকা খুব সম্ভবত, হ্যাঁ 1,35,000 টাকা। জাস্ট 3টা যোগ করে দিলেই তৃতীয় বছরের নগদ প্রবাহ। প্রকল্পের পেব্যাক সময় কত? প্রকল্পের পেব্যাক সময়, আসো এটা ছক ছাড়া করি আমরা, আসো ছক ছাড়া আমরা করি। প্রথম বছরে প্রথমে কত টাকা বিনিয়োগ করছি? 1 লাখ টাকা, তাই না? তাহলে মাইনাস 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 লক্ষ টাকা। এরপরে প্রথমে পাইছি কত? প্রথমে পাইছি 55,000, 55,000 পাইলে এখানে মাইনাস থাকে 45,000। ওকে, এরপরের বছরে পাইছি কত? 45,000, 45,000, তাহলে এখানে শূন্য 1 2, 2 নম্বর বছর হচ্ছে কি? পেব্যাক সময়। এই 2 নম্বর বছর কি? 2 নম্বর বছর হচ্ছে পেব্যাক সময়। এই একটা অঙ্ক শর্টকাট করাইলাম পুরা ক্লাসের মধ্যে, একটা অঙ্কই শর্টকাট করাইছি। আশা করি এটা বুঝতে পারছো তোমরা। এরপরে আমরা চলে যাব 104 নম্বর প্রশ্নের পরে। 104 নম্বর প্রশ্নের পরে অবশ্যই 105 নাম্বার হবে। তোমরা কি ভাবছো 106? না, 105 নাম্বার হবে। ওকে, দেখো কি বলা আছে 105-এ। বলা আছে 4 বছর মেয়াদী কোনো প্রকল্পের প্রারম্ভিক বিনিয়োগ 1,20,000 টাকা, প্রকল্প থেকে প্রতি বছর 40,000 টাকা নগদ আন্তঃপ্রবাহ হলে আমার পেব্যাক সময় কত? পে ব্যাক পিরিয়ড সমান সমান হচ্ছে 1,20,000 ডিভাইড বাই 40,000। তাহলে 1,20,000 ডিভাইড বাই 40,000 করলে কত? 3 বছর। উত্তর কত? 3 বছর। ভাইয়া যদি প্রতি বছর নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ সমান হয় তাহলে পেব্যাক পিরিয়ড বের করার সূত্র কি? বিনিয়োগ ডিভাইড বাই বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। ওকে, 106 ও 7-এর জন্য একটা উদ্দীপকে চলে যাব আমরা। উদ্দীপকে চলে যাই। কি বলা আছে? জনাব শাহেদ শাপলা ও শিউলি নামক দুটি প্রকল্পে 3 বছরের জন্য 1 কোটি টাকা বিনিয়োগ করেন। শাপলা প্রকল্প বিগত 3 বছরের নিট মুনাফা যথাক্রমে 5 লক্ষ, 15 লক্ষ ও 19 লক্ষ টাকা। তারপরে আমাকে বলছে শিউলি প্রকল্পের মুনাফার হার কত? মুনাফার হার 28%। শাপলা প্রকল্পের গড় মুনাফা কত? গড় মুনাফার হার বলা নেই, গড় মুনাফা বলছে 5 লক্ষ যোগ 15 লক্ষ যোগ 19 লক্ষ। আর কিছু আছে না? ভাগ 3, 13 লক্ষ টাকা। কত টাকা ভাইয়া? 13 লক্ষ টাকা। ওকে, যদি 13 লক্ষ টাকা হয় আর যদি ওইখানে প্রাথমিক বিনিয়োগ 1 কোটি টাকা হয়, বিনিয়োগ যদি 1 কোটি টাকা হয় তাহলে উপরে হচ্ছে 13, নিচে হচ্ছে 50 লক্ষ ইন্টু হচ্ছে 100 সমান সমান 13 ডিভাইডেড বাই 50 ইন্টু 100, তাহলে হচ্ছে 26%। ওকে, তাহলে ভাই একটু খেয়াল করে দেখো যে দুটি প্রকল্পে, শাপলা প্রকল্পে কত? শাপলা প্রকল্পে 26%, শিউলি প্রকল্পের 28%, তাই না? তাহলে শাপলা প্রকল্পের গড় মুনাফার হার 26%, উত্তর সঠিক। শিউলি প্রকল্পটি অধিক লাভজনক না? শিউলি প্রকল্পে তো টাকা, ওটাকে কি বলে? হ্যাঁ, শাপলা প্রকল্পের 26%। শিউলি প্রকল্পটি অধিকতর লাভজনক না? শিউলি প্রকল্প তো আমার আসে কত? শিউলি প্রকল্পে আমার আসে হচ্ছে 28%। ও, আমরা তো মুনাফার ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছি। আস্তাগফিরুল্লাহ, আমি পেব্যাক সময় আমার মাথায় ঘুরতেছে, বুঝছো? আমি কিরে এই জায়গায় তো 2% মুনাফা বেশি হইতেছে, তাহলে আমরা কেন এখানে বিনিয়োগ করব? গড় মুনাফার হার পদ্ধতিতে কি হয়? তাহলে গড় মুনাফার হার পদ্ধতিতে যেই প্রকল্পে আমার মুনাফার হার বেশি হয় আমার জন্য ওই প্রকল্পটা ভালো, তাই না? তাহলে আমার জন্য এই শিউলি প্রকল্পটি অধিক লাভজনক, কারণ শিউলিতে লাভ 28%, 2% বেশি, এবং আমি শিউলিতেই বিনিয়োগ করব কারণ শিউলিতে বিনিয়োগ করলে 2% টাকা বেশি পাবো। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে এই 1 2 3, এই তিনটাই কিন্তু কি আমাদের জন্য উত্তর, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে যাব 107-এর পরে 108 এবং 109-এর জন্য একটা উদ্দীপক পড়তে হবে। কি বলা আছে আমরা দেখি। বলা আছে মিস্টার ফরহাদ ক প্রকল্প থেকে 3 বছরে যথাক্রমে 5, 10, 15% মুনাফা পেল। আবার খ প্রকল্প একটি মেশিন কিনতে 90,000 টাকা প্রয়োজন। মেশিনটি ব্যবহার করে সে আগামী 4 বছর বার্ষিক 30,000 টাকা করে নগদ আন্তঃপ্রবাহ নিশ্চিত করতে পারবে। প্রকল্পটির পেব্যাক সময় কত? ভাইয়া 90,000 টাকা আমি বিনিয়োগ করেছি, প্রতি বছর আমি পাবো কত টাকা করে? 30,000 টাকা করে, তাই না? এই 30,000 টাকা করে পাবো। এখন তুমি নিজে কাটাকাটি করে দেখো, 1 2 3 4, 1 2 3 4, 3 তিরিকা 9, তাহলে 3 বছর। উত্তর কত? উত্তর হচ্ছে 3 বছর, তাই না? দেখো 109 কি বলছে? ক প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। করতেছি মূলধনী আয় ব্যয় প্রাক্কলন, আমাদের ঢুকাই দিয়েছে আদর্শ বিচ্যুতি। আচ্ছা,
আমরা আয় করছি 5%, 10%, 15%, তাই না? তাহলে 5 যোগ 10 যোগ 15 সমান সমান 3, 30 সমান সমান 3 সমান সমান 10 হচ্ছে গড় আয়, তাই না? 10 হচ্ছে কি এখানে গড় আয়। আচ্ছা, এতটুকু মনে রাখো, ছক করবো না, এমনি জাস্ট করে যাব। 5%, 10%, 15%। ওকে, 5 থেকে 10 বাদ দিলে থাকবে -5, 10 থেকে 10 বাদ দিলে থাকবে 0, 15 থেকে 10 বাদ দিলে থাকবে 5, বর্গ করে দিব। -5 এর স্কোয়ার করলে আসবে 25, 0কে বর্গ করলে আসবে 0, 5কে বর্গ করলে আসবে 25, 25 আর 25 যোগ করলে 50, তাই না? আচ্ছা, এখন সূত্রটা আমরা সাজাই। উপরে কি হবে? উপরে হবে 50, নিচে হচ্ছে 3 বছরের অঙ্ক বলছে, তাই না? তাহলে 3 বিয়োগ 2 পুরোটার উপরে একটা রুট ওভার। তাহলে দেখো ভাইয়া, 50কে যদি 3 বিয়োগ 1, 3 বিয়োগ 1, 3 বিয়োগ 1, তাহলে 25কে 3 বিয়োগ 1 মানে 2 দিয়ে ভাগ করলে থাকে হচ্ছে কত? 25, তাই না? 25কে যদি রুট ওভার করি তাহলে আসে 5, তাহলে উত্তর হচ্ছে 5%। উত্তর কত পার্সেন্ট? 5%। ওকে, এই টাইপের অঙ্ক পারবা, কারণ আমরা চতুর্থ অধ্যায়ে এরকম অনেক অঙ্ক আলোচনা করেছি, সরি পঞ্চম অধ্যায়ে অনেক অঙ্ক আলোচনা করছি, তোমরা ওই জায়গা থেকেও দেখতে পারবা আদর্শ বিচ্যুতির অঙ্কগুলা। এরপরে দেখো ভাইয়া কি বলা আছে দেখি, বলা আছে যে একটি প্রকল্পের বিনিয়োগকৃত মূলধন 1 লক্ষ টাকা, যা আগামী 3 বছরে যথাক্রমে 70, 50 ও 20,000 টাকা পাওয়া যাবে। এখন বলছে বিনিয়োগকৃত টাকা কত বছর পরে ফেরত পাওয়া যাবে। সোজা কথা হচ্ছে পেব্যাক সময় করতে হবে, তাই না? ওকে, আমরা পেব্যাক সময় করি। পেব্যাক সময় করব 0 বছর, 1 বছর, 2 বছর, 2 বছর, 3 বছর। কত টাকা বিনিয়োগ করছি? 1 লাখ। 1, 2, 3, 4, 5। এরপরে কত টাকা করে পাইছি আমরা? পাইছি হচ্ছে 70,000, পাইছি হচ্ছে 50,000, এরপরে পাইছি হচ্ছে 20,000, তাই না? ওকে, 1 লাখ ছিল, মাইনাস 1 লাখ টাকাই থাকবে। 1 লাখ টাকা থেকে 70,000 থাকবে হচ্ছে -30,000, -30,000 টাকা থাকবে প্লাস 20,000, এরপরে থাকবে হচ্ছে 40,000 টাকা। ওকে, মাইনাস উঠে গেছে কোন বছরে? 1 নম্বর বছরে। তাহলে এটার অঙ্কটা হচ্ছে মাইনাস উঠে গেছে 2 নম্বর বছরে, সরি। তাহলে সূত্র সাজাবো 1 যোগ 30,000 ডিভাইড বাই 50,000, তাই না? তাহলে 30,000, 1, 2, 3, 4, 30,000 ডিভাইড বাই 50,000, তাহলে হচ্ছে 1.6, 1.6। উত্তর কত ভাইয়া? উত্তর হচ্ছে 1.6। 111 নম্বর প্রশ্নে কি বলা আছে? ARR এর পূর্ণরূপ কি? ARR এর পূর্ণরূপ অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, হ্যাঁ, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। বলা আছে উপমা গ্রুপ 60,000 টাকা ব্যয়ে একটি মেশিন ক্রয় করেন। মেশিনটির আয়ুষ্কাল 5 বছর হলে তোমার হচ্ছে কিসের পরিমাণ? অবচয়ের পরিমাণ কত? অবচয়ের পরিমাণ হচ্ছে 5, 12,000 টাকা। অবচয় কত? 12,000 টাকা। অবচয় বা ডেপ্রিসিয়েশন বের করার একটা সূত্রের কথা বলছিলাম আমি, তাই না? অবচয় বের করার সূত্র হচ্ছে বিনিয়োগ, যদি ভগ্নাবশেষ মূল্য থাকে বাদ দিব, না থাকলে বাদ দেওয়ার দরকার নাই। মেয়াদ, বিনিয়োগ কত আছে? বিনিয়োগ আছে 60,000 টাকা ডিভাইড বাই 5 বছর, ডিভাইড বাই 5 বছর। 5 দিয়ে 60 12 বার যায়, 3 0 3 0, 12,000 টাকা, তাই না? ওকে, এই পর্যন্ত আমরা বুঝলাম। এরপরে চলে যাব তাহলে প্রশ্ন নাম্বার 13তে কি বলা আছে? কোন পদ্ধতিতে প্রত্যাশিত নগদ প্রবাহের পরিবর্তে প্রত্যাশিত মুনাফাকে বিবেচনা করা হয়? গড় মুনাফার হার পদ্ধতিতে আমরা আসলে মুনাফাকে বিবেচনা করে অঙ্ক করার চেষ্টা করি। এরপরের প্রশ্নে আমরা চলে যাব। এরপরের প্রশ্ন হচ্ছে 114 নাম্বার প্রশ্ন। 114 নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখি। বলা আছে জনাব রশিদের বিনিয়োগকারী প্রকল্পে তার গত 5 বছরে আয়ের হার এত এত এত, গড় আয়ের হার কত এটা জানতে চাইছে, তাই না? গড় আয়ের হার মানে কি? সবগুলা যোগ করে বছর সংখ্যা দ্বারা ভাগ করব। যোগ করে দেই 12 যোগ 8, এরপরে 0 যোগ করার কিছু নাই। এরপরে দেখো এটা মাইনাস আছে, তার মানে এটাকে বিয়োগ করতে হবে। এরপরে যোগ 15 করতে হবে। আচ্ছা, এরপরে কয় বছরের অঙ্ক? 1, 2, 3, 4, 5 ভাগ করবো আমরা 5 দিয়ে 5, তাহলে থাকে হচ্ছে 6। তাহলে মুনাফার হার, গড় মুনাফা বা গড় আয় হচ্ছে 6%, তাই না? মূলধন বাজেটিংয়ের পদ্ধতি কয়টি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মূলধন বাজেটিংয়ের পদ্ধতি কয়টি? পদ্ধতি হচ্ছে 4টি। পদ্ধতি কয়টি? পদ্ধতি হচ্ছে 4টি।
এরপরে 116 নম্বর প্রশ্ন, একটা উদ্দীপককে বলা আছে, উদ্দীপকে কি বলা আছে দেখি। বলা আছে জনাব আরমান 1 লক্ষ টাকা বিনিয়োগ করতে চান, তার জন্য সম্ভাব্য তিনটি প্রকল্প তার সামনে। প্রাথমিক বিনিয়োগ এত টাকা, এত টাকা, এত টাকা। উদ্দীপক অনুযায়ী জনাব আরমান বিনিয়োগ করবেন, উদ্দীপক অনুযায়ী জনাব আরমান বিনিয়োগ করবেন কোন প্রকল্পে, তার জন্য বিনিয়োগ করাটা ঠিক হবে বা যৌক্তিক হবে। দেখো পেব্যাক দিয়ে যদি ডিসিশন নিতে চাই তাইলে আসলে দুইটা প্রকল্পে বিনিয়োগের পরিমাণ সমান হইতে হয়। সেই হিসাব করলে দেখো এখানেও 60,000, এখানেও 60,000, টাকাটা ফেরত পাচ্ছি 4 বছর কম সময়ের জন্য। তো ওয়াই প্রকল্পে আমি বিনিয়োগ করব, এই ব্যাপারে আমি 100% শিওর। এই ওয়াই প্রকল্পে আমি বিনিয়োগ করবো, এই ব্যাপারে কি আমি 100% শিওর। তাহলে ওয়াই প্রকল্প। জেড প্রকল্পে বিনিয়োগ করব না, এটা আমি 100% শিওর, কারণ জেড প্রকল্পে আমার সময় বেশি লাগতেছে, তাই না? জেড প্রকল্পে বিনিয়োগ করব না, এটা কি আমি 100% শিওর। তাহলে জেড প্রকল্পটা অপশন থেকে বাদ যাচ্ছে। এখন বহুপদীর ক্ষেত্রে কি হয়, জোড়ায় জোড়ায় উত্তর করতে হয়, তাই না? তাহলে এখন যেহেতু আমি জেড প্রকল্পটারে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 1 আর 2 উত্তর হবে। 1 আর 2 হচ্ছে আমাদের জন্য উত্তর। অ্যান্ড এক্স প্রকল্প কেন নিলাম? এক্স প্রকল্প তুমি যদি তুলনামূলক চিন্তা করো, তুলনামূলক চিন্তা করলে এক্স প্রকল্পটা কিন্তু খারাপ না। 3 বছরের মধ্যে টাকা পেয়ে যাচ্ছে 4 লাখ টাকা, খারাপ কি? খারাপ না তো, ভালোই তো। ওকে, তাহলে উত্তর কি? 116 উত্তর হচ্ছে 1 ও 2। 117-র জন্য একটা উদ্দীপক আমরা পড়ব। কি বলা আছে? আফজাল অ্যান্ড কোং এর নগদ প্রবাহ 1 কোটি এবং নিট মুনাফা কত? নিট মুনাফা হচ্ছে এখানে 80 লক্ষ টাকা। তাহলে অবচয়ের পরিমাণ কত? নগদ প্রবাহ থেকে নিট মুনাফা বাদ দিয়ে দাও, অবচয় বের হয়ে যাবে। আমাদের একটা সূত্র ছিল, সেটা ছিল এরকম, নিট মুনাফা যোগ অবচয় সমান সমান নগদ আন্তঃপ্রবাহ, তাই না? নগদ আন্তঃপ্রবাহ। এখন এই জায়গা থেকে আমি যদি অবচয়টা বের করতে চাই, তাহলে আমি কি করতে পারি ভাইয়া? আমি করতে পারি এইটা, যে নগদ প্রবাহ, এর থেকে বাদ দিয়ে দিলাম নিট মুনাফা, তাহলে আমার থাকলো কি? অবচয়, তাই না? তাহলে থাকে কত? 2 লক্ষ টাকায়। একটি কোম্পানির নিট মুনাফা 8 লক্ষ, অবচয় 3 লক্ষ, নগদ প্রবাহ কত? 8 আর 3 11 লক্ষ। নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে নগদ আন্তঃপ্রবাহ আসে কত টাকা? 11 লক্ষ টাকা। কত টাকা? 11 লক্ষ টাকা। 119 ও 20 কি বলা আছে দেখি। বলা আছে কেবি একটি মেশিন ক্রয় করবে যার ক্রয় মূল্য 90,000 টাকা, আয়ুষ্কাল 3 বছর। প্রকল্পটি হতে প্রতি বছর আগত নগদ প্রবাহ হবে যথাক্রমে 42, 38 ও 29,000 টাকা। ক্রয়কৃত মেশিনের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ কত হবে? ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ হচ্ছে 42 যোগ 38 যোগ 29, তাহলে কত? 1,09,000 টাকা। 1,09,000 টাকা। পরিশোধের সময়কাল অর্থাৎ পেব্যাক সময় বের করতে বলছে। তাহলে পেব্যাক সময় যদি আমরা বের করি, 1 2 3 4 90,000, তারপরে হচ্ছে এখানে 42,000, 38,000, 29,000, মাইনাস 90,000 থাকে এখানে। 90,000 টাকা থেকে 42,000, তাহলে এখানে থাকে মাইনাস 48,000, তাহলে এখানে থাকে হচ্ছে মাইনাস 10,000, এখানে থাকে হচ্ছে 19,000, তাই না? ওকে, তাহলে এই বছরে মাইনাস উঠে গেছে 1 2 নাম্বার বছর, তাহলে হচ্ছে 2 যোগ উপরে কত হবে? উপরে হচ্ছে 48,000, এখানে হচ্ছে 38,000, তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে 2.3। উত্তর কত? 120-এর উত্তর 2.3। দেখো আমি অঙ্কগুলো এখন এইভাবে করাচ্ছি, তার কারণ শুরুতে কিন্তু একদম ছক কেটে সুন্দরভাবে দেখাইছি, এখন অঙ্কগুলো কিছুটা শর্টকাটে করতেছি। তার কারণ আমি যেইভাবে অঙ্ক তোমাদেরকে প্রথম থেকে দেখাইছি, তুমি তো বোর্ড পরীক্ষায় এত সময় নিয়ে উত্তর করতে পারবে না, তোমাকে শর্টকাটও শিখতে হবে। তা আমি তোমাকে প্রথমে শিখাইছি পূর্ণাঙ্গ নিয়মটা, এখন তোমাকে দেখাচ্ছি শর্টকাটটা। প্রথমে আমি তোমাকে আগে বোঝাইছি
যে আসলে এই জিনিসটা এরকম করে হয়, 5টা 10টা 15টা প্রশ্ন প্র্যাকটিস করাইছি, এখন হয়তো লাস্টের দিকে 10-15টা অঙ্ক আমরা এরকম করে শর্টকাট করে করে যাচ্ছি। এখন এই শর্টকাট মানে কিন্তু এই না যে ভাইয়া সময় বাঁচাইতে চাচ্ছি, ভাইয়া যদি সময় বাঁচাইতে চাইতাম এই পর্বটা এত বড় হইতো না, অলমোস্ট 2 ঘন্টার কাছাকাছি একটা পর্ব চলে যাচ্ছে। আমি জাস্ট এতটুকুই চাচ্ছি সবাই যেন বোঝো, সবাই যেন পরীক্ষার হলে এটা উত্তর করতে পারো। ওকে, চলে যাব 121 নম্বর প্রশ্নে। 121-এ কি বলা আছে ভাইয়া? বলা আছে একটি প্রকল্পের নিট মুনাফা যথাক্রমে 36.66, 16.757 ও 19 এটা, হ্যাঁ 19.3। প্রকল্পটির গড় মুনাফা কত? গড় মুনাফা 36.66 যোগ 16.57 বিয়োগ 19.03 ভাগ করে দিব 3 দিয়ে 11.4। 11.4, এই যে 11.4। কোনটি পেব্যাক নির্ণয়ের সূত্র? বিনিয়োগ ডিভাইড বাই বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। বিনিয়োগ ডিভাইড বাই বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। উত্তর কত? উত্তর হচ্ছে ক নাম্বারটা। উত্তর কি? উত্তর হচ্ছে ক। 122-এর পরে চলে যেতে হবে আমাদেরকে 123 নাম্বার প্রশ্নে। প্রশ্ন নাম্বার 123 কি বলা আছে আমরা দেখি। ওই 123-এর জন্য একটা উদ্দীপক আছে আমাদের। 123 ও 24 দুইটার জন্য একটা উদ্দীপক আছে। বলা আছে বিহঙ্গ এন্টারপ্রাইজ একটি প্রকল্পে 1,50,000 টাকা বিনিয়োগ করেন, যা থেকে আগামী 5 বছরের নগদ প্রবাহ পাওয়া যাবে যথাক্রমে 40,000, 60,000, 50,000, 40,000 এবং 65,000 টাকা। পেব্যাক সময় পদ্ধতিতে মূলধন বাজেটিং কত, তাই না? আচ্ছা, মূলধন বাজেটিং করো। ওকে, এটা যেহেতু 5 বছর বলছে, আমি এটা তোমাদেরকে একটু ছকের মধ্যে সুন্দর করে এটা একটু করি আমরা। হ্যাঁ, ছকের মধ্যে এই অঙ্কটা আমরা একটু সুন্দর করে করি 5 বছরের। হ্যাঁ, এই ছকেই করব, নতুন করে আর ছক কাটবো না ভাই, নতুন করে আর ছক কাটার দরকার নাই। ওকে, 0 বছর থেকে লেখা শুরু করব। 0, 1, 2, 3, 4, 5। ওকে, বিনিয়োগ করছিলাম কত টাকা ভাইয়া? একটি প্রকল্পে 1,50,000 টাকা বিনিয়োগ করেন, তাই না? তাহলে মাইনাস 1, 2, 3, 4, 5, 1,50,000 টাকা। ওকে, বিনিয়োগ করছি 40, 60, 50, 40, 40, 40, 60, 40, 60, 50, 40, 50, 40, তারপরে কত? তারপরে হচ্ছে 65। তারপরে কত? তারপরে হচ্ছে 65। ওকে, এই পর্যন্ত আমরা বুঝলাম। এখন আমরা আসি 1,50,000, 1,50,000, তারপরে বাদ দিলে থাকবে তাহলে 1,10,000। এরপরে এখানে তাহলে আবার থাকবে হচ্ছে কত? 1,10,000। এখানে থাকবে হচ্ছে -50,000, এখানে 0, এখানে 40,000, এখানে 40 আর 5 যোগ করলে 1,05,000। তাহলে পেব্যাক সময় হচ্ছে 3 নাম্বার বছর। এই পেব্যাক সময় কয় বছর? 3 নাম্বার বছর, তাই না? এই পেব্যাক সময় কত বছর? 3 নাম্বার বছর। যদি কোনো বছরের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ 0 হয়, যেই বছরের টাকা 0 আসছে ওইটাই আমার পেব্যাক সময়। ওইটাই কি আমার পেব্যাক সময়? কত বছর ভাইয়া? 3 নাম্বার বছর। ঠিক আছে। ওকে, 124 আমরা দেখব প্রকল্পটির মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচনের সীমাবদ্ধতা হলো। সীমাবদ্ধতা কি? সব কয়টি বছরের নগদ প্রবাহ গণনা করা হয়নি, কারণ লাগে নাই, আমরা 3 নম্বর বছর পর্যন্ত গেলেই পারছি। বিনিয়োগকৃত টাকার সময় মূল্য বিবেচনা করা হয়নি, লাভের নির্দিষ্ট কোনো হার নেই। উত্তর কোনটা? 1, 2, 3, তিনটাই কিন্তু উত্তর। চলে যাব প্রশ্ন নাম্বার 125। 125-এ কি বলা আছে ভাইয়া? বলা আছে পদ্মার বর্তমান বছরের মুনাফার পরিমাণ 90,000 টাকা, যন্ত্রপাতির অবচয় 7,000 টাকা। তারপরে কি বলছে? নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ কত? নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ 97,000। কারণ আমরা সবাই জানি নগদ প্রবাহ, এটা সূত্র হচ্ছে নিট মুনাফা যোগ অবচয়। নিট মুনাফার সাথে যদি অবচয় যোগ করে দেই তাহলে আমাদের নগদ আন্তঃপ্রবাহ বের হবে। যোগ করে দিছি, বের হয়ে গেছে। এরপর আসি 126। 4 বছর মেয়াদী একটি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ 1 লক্ষ টাকা এবং গড় নিট মুনাফা কত? 10,000 টাকা হলে গড় মুনাফার হার কত? গড় মুনাফার হার 10,000 ডিভাইডেড বাই 50,000। 50,000 কত? 20%। 20%। কিভাবে? এই গড় বিনিয়োগকে আমার ভাগ করতে হবে 2 দিয়ে, করলে কত আসে?
50,000, তাহলে 10,000 ডিভাইড বাই 50,000 ইন্টু 100 করলে দেখবো 20% আসবে। চলে যাব 127 নাম্বার প্রশ্নে। প্রশ্ন নাম্বার 127, জনাব মিজান 5 বছর মেয়াদী একটি প্রকল্প আছে যার প্রাথমিক বিনিয়োগ 5 লক্ষ টাকা। মেশিনটির অবচয় বের করো। মেশিনটির অবচয় 1 লক্ষ টাকা। অবচয় বা ডেপ্রিসিয়েশন, অবচয় বা ডেপ্রিসিয়েশনের সূত্র হচ্ছে বিনিয়োগ, বিনিয়োগকে ভাগ করব মেয়াদ দিয়ে, বিনিয়োগকে ভাগ করব মেয়াদ দিয়ে, তাই না? 5 লক্ষ ডিভাইড বাই 5, তাহলে কত আসে? 1 লক্ষ টাকা। 28 নম্বর প্রশ্ন, একটি প্রকল্প গ্রহণযোগ্য হয় যদি, এই দেখো 28 নম্বর প্রশ্ন কি বলছে, একটি প্রকল্প গ্রহণযোগ্য হয় যদি 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 কি হয়, যদি গড় মুনাফার হার প্রত্যাশিত হারের চাইতে বেশি হয়, প্রত্যাশিত মুনাফার হার গড় মুনাফার চেয়ে কম হয় না, তারপর হচ্ছে গড় মুনাফার হার ব্যাংক ঋণ সুদ অপেক্ষা বেশি হয়। 1 ও 3, তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে খ। চলে যাব ভাইয়া 129 নাম্বার প্রশ্নে। কি বলা আছে? বলা আছে 30% কর পরবর্তী মুনাফা 56.75 টাকা হলে করযোগ্য মুনাফার পরিমাণ কত? একদম সহজ হিসাব, এই 56.75 এটাকে ভাগ করতে হবে 70 দিয়ে, গুণ করতে হবে 100 দিয়ে। তাহলে 56.75 ভাগ 70 গুণ 100 করলে কত আসে? 81.07। দেখো এটা কেন এরকমটা হইলো আমি একটু তোমাদেরকে বলি, এটা কেন এরকম হইলো আমি তোমাদেরকে একটু বলি জিনিসটা। এই জিনিসটা কেমনে আসে তুমি একটু দেখো। আমি জাস্ট যদি তোমার নর্মালি বলি, মনে করো তুমি ধরে নাও তোমার মোট মুনাফা আমি যত বলছি ততই, কত? 81.07। বাদ দিবা কি তুমি? বাদ দিবা কর হার কত পার্সেন্ট? 30%, তাই না? 30% করের হার বাদ দিলে 30% কত জানো? 30% হচ্ছে 24.32। বাদ দাও, বাদ দিলে দেখবা চলে আসবে কত? 5 6 ইন্টু 7 5, একই কথা। তুমি রিভার্স চিন্তা করো, তোমার এত পার্সেন্টেজের ঐকিক নিয়মে ঢোকার দরকার নেই। হ্যাঁ, ঐকিক নিয়ম, আচ্ছা আমি তোমার বলেই দিই, ঐকিক নিয়মে বলে দিই। দেখো আমার বলছে 30% কর পরবর্তী, তার মানে এই টাকা থেকে আমি 30% করের টাকা বাদ দিছি। 56.75 এই জায়গা থেকে আমি 30% করের টাকা বাদ দিছি। তাইলে এই যে আমার 56.75 এই জায়গা থেকে 30% বাদ দিলে এই টাকাটা এখন আছে কত? 70% আছে। আমার বলছে করযোগ্য মুনাফা, মানে মোট মুনাফা বের করতে, মোট মুনাফা ছিল 100%, তাহলে 100 দিয়ে গুণ করলাম 81.07 আসলো। তুমি যেইভাবে করো, তুমি যদি উল্টা চিন্তা করে করলেও একই কথা, তুমি যদি ঐকিক নিয়মে চিন্তা করো একই কথা, তাই না? লাস্ট প্রশ্ন কি বলেছে দেখি। একটি মেশিন কিনতে 21,000 টাকা প্রয়োজন। ক্রয়কৃত মেশিন থেকে আগামী 4 বছরে কত টাকা করে? 4 বছরে সে 7,000 টাকা করে নগদ প্রবাহ নিশ্চিত করতে পারবে। পে ব্যাক পিরিয়ডের সূত্র, লাস্ট সূত্রটা আমি লিখে দিচ্ছি। দেখো সূত্র কি? বিনিয়োগকে আমরা ভাগ করব নগদ প্রবাহ দিয়ে। কি দিয়ে ভাইয়া? নগদ প্রবাহ দিয়ে। বিনিয়োগ কত? বিনিয়োগ হচ্ছে 21,000 টাকা ডিভাইড বাই 7,000, 1 2 3 1 2 3 3 7 21, তাহলে কত বছর হয়? কত বছর হয়? 3 বছর হয়, তাই না? 3 বছর হয়। আলহামদুলিল্লাহ। সবাই মোনাজাত ধরে আমার জন্য দোয়া করবা, ঠিক আছে? মোনাজাত ধরে দোয়া করবা। আমরা এমন একটা যুদ্ধে এতক্ষণ ছিলাম, আমরা প্রায় হচ্ছে 77টা ম্যাথমেটিক্যাল প্রশ্ন সমাধান করেছি। দেখো 130 বা 54, হ্যাঁ 76টা আমরা ম্যাথমেটিক্যাল প্রশ্ন সমাধান করেছি। এবং তোমরা ক্লাসের মান দেখেই বুঝতে পারছো আমি ক্লাসে একদমই কোনো তাড়াহুড়া করি নাই যে না তাড়াতাড়ি করে করা যায়, একদমই আমি এই চেষ্টা করি নাই। আমি চেষ্টা করেছি এই প্রশ্ন যতক্ষণ লাগে আমরা এই প্রশ্নটা আমরা শেষ করব, এইভাবেই বুঝে শেষ করব। ক্লাসটা অলমোস্ট হয়তোবা রেকর্ড মানে এডিটের পরে হয়তোবা 2 ঘন্টার মতো থাকতে পারে, হয়তোবা বা 2 ঘন্টার একটু বেশিও হইতে পারে। আমি সবাইকে বলবো যে প্রথম 1 ঘন্টা বা প্রথম 45 মিনিট নর্মাল স্পিডে ক্লাসটা কইরো। প্রথম 45 মিনিটের পরে তোমরা এটাকে হয়তোবা 1.5x দিয়ে করতে পারো, তখন একটু স্পিডে হইলেও তেমন কোনো অসুবিধা হবে না, তখন সবগুলো ইনশাল্লাহ বুঝতে পারবা। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা প্রশ্নকে ইন্ডিভিজুয়াল হিসাব করে এমনভাবে বোঝাতে যাতে করে কেউ যদি ক্লাসের মাঝখানেও এসে জয়েন করে, অর্থাৎ ইউটিউবে গেলেও ক্লাসটা দেখতে বা বই থেকে ক্লাসটা দেখতে গেলেও সে
টেনে দেখতে গেল আর কি, যেই প্রশ্ন থেকে দেখবে সে ওই প্রশ্ন থেকেই প্রশ্নের উত্তরটা যেন বুঝতে পারে, ওইভাবেই আমরা আলোচনা করার চেষ্টা করেছি। তো তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি যারা যারা আমাদের এই এমসিকিউ বইটা সংগ্রহ করেছো। তোমরা এই এমসিকিউ বইয়ের মানটা কেমন এটা তোমরা সবাই বুঝতে পারছো। তোমার বন্ধুদেরকে আমাদের এই এমসিকিউ বইটার কথা জানাবা। এছাড়া আমাদের ইজি পাবলিকেশনের যত আমাদের যে টেকনিক পাবলিকেশনে আরও যে ইজি সিরিজের যে বইগুলো রয়েছে সেই বইগুলো সম্পর্কেও তোমার বন্ধুদেরকে তোমরা জানাবা। তো তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য অনেক অনেক দোয়া করবা। আসসালামু আলাইকুম।